কি? আজকে এক ট্রাক মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করবে? ট্রাকের নাম্বার কত? কোন জায়গা দিয়ে প্রবেশ করবে বাংলাদেশে? ফোনে কথা বলতে ব্যস্ত কমিশনার সাহেব। ফোনের বিপরীত দিক থেকে কমিশনারকে ইনফরমেশন দিচ্ছে কোনো এক খোঁচর। কমিশনার খবর শুনে আঁতকে উঠলেন। দেশের ভেতরে মাদক দ্রব্য প্রবেশ করা মানে দেশের রাজনীতিতে হাহাকার ছড়িয়ে পড়া। কিছুক্ষণ খোঁচরের কথা মনোযোগ সহকারে শুনে বলে, যত দ্রুত সম্ভব আমি দেশের বর্ডারে লোক পাঠাচ্ছি। তুমি আশেপাশে লুকিয়ে থাকো, আরো কিছু ইনফরমেশন থাকলে আমাকে দিও। তারপরে ফোন রেখে দিয়ে হাবিলদারকে ডাক দিল কমিশনার। ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে পড়েছে সে। দেশে বড় বড় দুজন মাফিয়া আছে। প্রায়ই দেশের ভেতরে কেউ মাদক সাপ্লাই দেয়, কেউ দেশের নারীদের বিদেশে সাপ্লাই করে। দুই মাফিয়ার জ্বালায় সারা বছরই প্রায় তটস্থ থাকে পুলিশ প্রশাসন। এই মিশনের দায়িত্ব কমিশনার প্রিয়াঙ্কাকে দেবে ঠিক করে রেখেছে। মেয়ে হলেও ওর তেজি ও রাগী স্বভাব ও হুঙ্কারে ভয় পেয়ে যায় পুরুষেরা। সাহসিকতা ও অপরাধী দমনের জন্য অনেক পুরস্কার অর্জন করেছে প্রিয়াঙ্কা। এর মধ্যে হাবিলদার আসতেই কমিশনার প্রিয়াঙ্কাকে ডেকে আনতে বলে। হাবিলদার কমিশনারের কথায় সায় দিয়ে চলে গেল বাইরে। কিছুক্ষণ পর দরজায় করাঘাত পড়ে। কমিশনার অনেক আশা নিয়ে প্রিয়াঙ্কাকে ভেতরে আসতে বলে। প্রিয়াঙ্কা ঘরের ভেতর প্রবেশ করে আর স্যালুট দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমাকে ইমিডিয়েট একটা মিশনে যেতে হবে প্রিয়াঙ্কা। এটা কোনো সাধারণ মিশন নয়, অনেক বড় একটা মিশন। এক ট্রাক মাদকদ্রব্য তোমাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এর জন্য তোমার প্রয়োজনীয় অস্ত্র আর প্রয়োজন মতো পুলিশ তুমি নিতে পারো। তবে হ্যাঁ, মাদক তোমাকে আমার হাতে তুলে দিতেই হবে। এক ট্রাক মাদক? এত মাদক এই দেশে কে আনছে স্যার? সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে প্রিয়াঙ্কা। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। পারলে তুমিই পারবে, আমি জানি। বাংলাদেশের বর্ডারে আজ দুপুরে মাদক পাঠানো হবে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব স্যার। আমি আমাদের দেশের তরুণ প্রজন্মকে কখনোই হারিয়ে যেতে দেব না। কমিশনারের থেকে প্রিয়াঙ্কা আরও কিছু প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে নিল। তারপর কমিশনারের কেবিন থেকে বেরিয়ে গেল। নিজের প্রয়োজন মতো সরকারি রেজিস্ট্রেশন করা অস্ত্র শস্ত্র ও অন ডিউটি পুলিশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ল প্রিয়াঙ্কা মিশনের উদ্দেশ্যে। বাংলাদেশের ভেতরে একটা গাড়ি দেখতে পেল প্রিয়াঙ্কা। সবে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকছে গাড়িটা। প্রিয়াঙ্কা হাতের ইশারায় বাকি পুলিশকে থামতে বলে। কানে তার ব্লুটুথ। তারপরে হাতের ইশারায় গাড়ি থামতেই বর্ডার ক্রস করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আগে যাব। এমনও হতে পারে যে এই গাড়িটার মধ্যে কোনো মাদকদ্রব্য নেই। সবাই একসাথে গেলে ওরা সতর্ক হয়ে যাবে, তাই একসাথে যাওয়া যাবে না। ড্রাইভার গাড়ি থামিয়ে বিরক্তি নিয়ে প্রিয়াঙ্কাকে দেখছে। ভর দুপুরে রাস্তা পরিষ্কার থাকে বলে সে দুপুরে ট্রিপ নিয়েছে। এখন এই পুলিশি ঝামেলায় পড়বে। কিছুটা রাগী গলায় বলে, কি চাই ম্যাডাম? গাড়ি থামালেন কেন? প্রয়োজন আছে তাই থামিয়েছি। আপনার ট্রাকের লাইসেন্সটা দেখব। বাংলাদেশ আর ইন্ডিয়াতে আপনার গাড়ির লাইসেন্স আছে কিনা সেটা চেক করব আমি। ম্যাডাম, আমরা প্রতিদিনই ট্রিপ নিয়ে যাই। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, যেমন লোশন, শ্যাম্পু, তেল ইত্যাদি। আবার যাওয়ার সময় আমরা বাংলাদেশের কাঁচা বাজার নিয়ে যাই। আমি কি একবারও না স্বীকার করেছি? আপনি তাড়াতাড়ি লাইসেন্স দেখান, আর লাইসেন্স দেখাতে না পারলে আমি আপনার গাড়ি থানায় পাঠিয়ে দেব। ড্রাইভার প্রিয়াঙ্কার কথায় ঘাবড়ে গেল। সে লাইসেন্স ছাড়াই এদিকে পারাপার করে। এদিকে তেমন পুলিশ না থাকাতে বেশ সুবিধে হতো ড্রাইভারের। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কাকে একপাশে আলাদা করে ডেকে নিয়ে গেল ড্রাইভার। লুঙ্গির ভেতরে গুঁজে রাখা 1000 টাকার দুটো নোট ধরিয়ে দিয়ে বলল, লাইসেন্স করলে আপনারও লস, আমারও লস, আবার এর সাথে অনেকগুলো টাকাও খরচ হয়, তাই লাইসেন্স বানাইনি। এবার আপনি আমাকে যেতে দিন। চাইলে আপনিও এখান থেকে কিছু জিনিসপত্র ব্যবহার করতে পারেন। অবৈধভাবে আপনি বাংলাদেশে প্রবেশ করেছেন, তাই তো? বাংলাদেশে এসেছেন অথচ বাংলাদেশের আপ্যায়ন গ্রহণ করবেন না, এটা হতে পারে না নিশ্চয়ই। প্রিয়াঙ্কা হেসে অন্যদের ইশারা করতেই দুজন এগিয়ে এলো। ড্রাইভারকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হলো। প্রিয়াঙ্কা গাড়ির পেছনে গেল।
গাড়ির উপরে উঠে পলিথিন সরিয়ে দেখতে পেল অনেক কসমেটিক্স, একদম সাধারণ কসমেটিক্স। তবুও প্রিয়াঙ্কা শান্ত হলো না। সম্পূর্ণ কসমেটিক্স তল্লাশি করে থামলো। এগুলো শুধু ব্যবহারের জিনিস, এর ভেতরে কোনো মাদক নেই। প্রিয়াঙ্কা গাড়ির সমস্ত মালের একটা লিস্ট তৈরি করে সাইন করে জুনিয়র অফিসারকে দিল। আশেপাশে তাকিয়ে অন্য গাড়ি খুঁজতে খুঁজতে প্রিয়াঙ্কা বলল, বুঝলে জুনিয়র, এই গাড়িটার সব কিছুই ঠিক আছে, শুধু লাইসেন্সটাই নেই, বাকি সব কিছু ঠিকই আছে। এবার আমাদের মাদক দ্রব্যের গাড়িটার জন্য অপেক্ষা করতে হবে। প্রিয়াঙ্কার কথায় সায় দিয়ে লুকিয়ে গেল সবাই। সবাই অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত ট্রাকের জন্য। কিছুক্ষণ পর সেখানে 5টা ট্রাক এলো। পূর্বের মতো প্রিয়াঙ্কা গেল সেখানে। লাইসেন্স চাইতেই ড্রাইভার বের করে দিল লাইসেন্স। প্রিয়াঙ্কা অনেকটা অবাক হয়ে লাইসেন্স চেক করে। গাড়ির মাল চেক না করেই প্রিয়াঙ্কা যাওয়ার অনুমতি দিয়ে দেয়। পরপর 5টা গাড়ি চলে গেল প্রিয়াঙ্কার সামনে দিয়ে। হঠাৎ করে প্রিয়াঙ্কার কেমন জানি লাগলো, কারণ 5টা গাড়ি একই কোম্পানির। একজনই 5টা গাড়ির লাইসেন্স দেখিয়েছে। হঠাৎ একটা গন্ধ প্রিয়াঙ্কার নাকে ভেসে এলো। প্রিয়াঙ্কা চারিদিকে তাকিয়ে সেই গন্ধটা অনুভব করার চেষ্টা করছে, কিন্তু এদিকে কোনো গন্ধ পাচ্ছে না। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে গন্ধের উৎস খুঁজতে থাকে। তারপরে পেছনের দিকে তাকায়। কিছুক্ষণ আগে সে যেই গাড়িটাকে যেতে দিয়েছে সেই গাড়িটা থেকেই গন্ধটা আসছে। প্রিয়াঙ্কা এই গন্ধটা খুব ভালোভাবে চেনে, কারণ এই গন্ধটা মাদকের। মাদকের সাথে উঠতে বসতেই তার সাক্ষাৎ। প্রিয়াঙ্কা চেঁচিয়ে বলে, স্টপ স্টপ, গাড়ি থামান, অ্যাটাক দেম। সবাই প্রিয়াঙ্কার সিগন্যাল পেয়ে অ্যালার্ট হয়ে যায়। ও গাড়ির দিকে ছুটে যায়। তারপর প্রিয়াঙ্কা গাড়িতে উঠে ফলো করতে থাকে মাদকের গাড়িটা। অনেকটা সময় কেটে যায়। ওই গাড়ির স্পিডের সাথে পুলিশের গাড়ির স্পিড টক্কর দিতে পারছিল না। প্রিয়াঙ্কা হাত বাড়িয়ে দেয়। হঠাৎ করেই প্রিয়াঙ্কার মাথায় বুদ্ধি খেলে যায়। সে অন্য গাড়ির চাকায় গুলি করে। একটা গাড়ি থেমে যায়। সেই গাড়িটা ধরতে 3 জন পুলিশ নেমে যায়। এরপরে আবার ওই 4টে গাড়ির মিশনে নেমে যায় তারা। সব পুলিশেরা গুলি ছুঁড়তে থাকে। এক এক করে 4টে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ড্রাইভার সহ বেশ কিছু গুন্ডা গাড়ি সেখানে রেখে পালিয়ে যায়। প্রিয়াঙ্কা গাড়ি তল্লাশি করে দ্বিতীয় গাড়িতে মাদক খুঁজে পায়। প্রিয়াঙ্কা বিশ্বজয় করা হাসি হেসে গাড়ির ভেতর থেকে এক্সট্রা চাকা বের করে গাড়িতে লাগিয়ে নেয়। মাদকের গাড়িটা প্রিয়াঙ্কা থানায় চালিয়ে নিয়ে যায়। প্রিয়াঙ্কার এই মিশন জয়ের কথা ছড়িয়ে যায় গোটা দেশে। থানার সামনে সাংবাদিক, মিডিয়া সবাই হাজির। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামতেই ওকে সবাই ঘিরে ধরল। তাদের অনেকের প্রশ্নটা ঠিক এমন ছিল, প্রিয়াঙ্কার ভয় করেনি মেয়ে হয়ে এমন কাজ করতে? প্রিয়াঙ্কা হেসে জবাব দেয়, আমরা নারী, আমরা চাইলে সব করতে পারি, আমিও পেরেছি। আমাকে অনেক সাহায্য করেছে আমার ডিপার্টমেন্টের সদস্যরা, তবে এই দায়িত্বটা আমাকে দিয়েছিলেন কমিশনার স্যার। আমার টিম যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। আপাতত আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছি না আপনাদের। বলেই প্রিয়াঙ্কা থানার ভেতরে চলে গেল। গাড়ির অবৈধ মাদকের লিস্ট ও চালান তৈরি করে কমিশনার স্যারের কেবিনে নিয়ে গেল। কমিশনার স্যার প্রয়োজন পড়লে শুধু এখানে আসেন। আজকেও এসেছিল এমনই এক জরুরি কারণে, আর এসেই প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়ে বসেছিল। প্রিয়াঙ্কাও সেই দায়িত্ব পালন করতে সক্ষম। প্রিয়াঙ্কা বলল, স্যার, আমি আমার কথা রেখেছি। আমি আমার দেশের তরুণদের মাদকের হাত থেকে বাঁচিয়েছি। এই হচ্ছে সেই চালান, আমি সাইন করে দিয়েছি। আমার দায়িত্ব শেষ। নিজের কথা শেষ করে প্রিয়াঙ্কা বেরিয়ে যাচ্ছিল কেবিন থেকে। তখনই প্রিয়াঙ্কাকে থামিয়ে দিল কমিশনার সাহেব। কিছুক্ষণ আগে পাওয়া বিয়ের কার্ডটি টেবিলের ওপর রেখে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বললেন, পুলিশের দায়িত্ব কখনোই শেষ হয় না প্রিয়া। যেমন বাবা মায়ের হয় না, ঠিক তেমন আমাদেরও হয় না। আজ আমাদের এক পুলিশ কর্মকর্তার ছেলের বিয়ে। তিনি এখন রিটায়ার্ড করেছে, তবুও আমাদের তার প্রতি একটা দায়িত্ব আছে। তাই আমরা সবাই সেই বিয়েতে অংশগ্রহণ করব। খবর পেয়েছি সেখানে আক্রমণ করার জন্য বসে আছে হামলাকারীরা। তাই আমরা সাধারণ মানুষ হিসেবে সেই অনুষ্ঠানে যোগদান করলেও তুমি যোগদান করবে সিভিল পোশাকে।
অন ডিউটি পুলিশ অফিসার হিসেবে। ঠিক আছে স্যার, আমি বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব বিয়ে বাড়িতে। এত বড় একটা মিশনের পর একটু রেস্ট দরকার। ঠিক আছে। প্রিয়াঙ্কা দরজার কাছ থেকে এসে টেবিলের ওপর রাখা বিয়ের কার্ডটা নিয়ে নিল, তারপর বাড়িতে চলে গেল। পা টিপে টিপে প্রিয়াঙ্কা বাড়ির ভেতরে ঢুকছে। প্রিয়াঙ্কার মা পূর্বাণী টিভিতে সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখছে। পাশাপাশি তিনি অপেক্ষায় ছিলেন প্রিয়াঙ্কার। আজ ইচ্ছে মতো বকে দেবেন মেয়েটাকে। পূর্বাণীকে না জানিয়ে কেন সে মিশনে গেল? যদি কিছু হয়ে যেত তখন? সিরিয়াল দেখাতে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে প্রিয়াঙ্কাকে খেয়ালই করেননি। কিন্তু পাপ্পু, সে তো ড্রয়িং রুমের সোফায় বসে পড়ছিল। পূর্বাণীর জোরের কারণে সে পড়তে বসেছিল, কিন্তু তার দৃষ্টি ছিল অন্যদিকে। প্রিয়াঙ্কাকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে সে দিল এক চিৎকার। মা দেখো, আপু থানা থেকে চলে এসেছে। তুমি বলেছিলে আপু আসলে ওকে অনেক বকবে। ঘরে যাওয়ার আগে তোর সাথে আমার কথা আছে প্রিয়াঙ্কা, এদিকে আয়। পূর্বাণী প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে কাছে ডাকে। প্রিয়াঙ্কা কাছাকাছি এসে মাথা নিচু করে রাখে মায়ের সামনে। রিমোট দিয়ে টিভি বন্ধ করে পূর্বাণী বলে, টিভিতে এইসব কি দেখতে পারছি পিয়া? আবার তুমি মিশনে গিয়েছিলে? তুমি জানো খবরটা শোনার পর আমার অবস্থা কি হয়েছিল? তোমার বাবা এই মিশন করতেন, লাভ হিসেবে নিজের প্রাণটা সন্ত্রাসীদের হাতে অকালে খোয়ালেন। আমি অনেকবার বারণ করেছিলাম, আমার কোনো কথা তিনি শোনেননি। আমি লক্ষ্য করছি তুমিও সেই পথেই পা বাড়াচ্ছ। মা, তুমি জানো না সবটা। অন্য দেশ থেকে বাংলাদেশের মাদক আমদানি করা হচ্ছিল। একবার যদি মাদক সন্ত্রাসীদের হাতে পড়ে যেত তাহলে কি হতো? পৃথিবীটা হাহাকারে ভরে যেত। তাতে আমাদের কি প্রিয়াঙ্কা? অন্যদের নিয়ে ভাবার জন্য অনেকে আছে, কিন্তু তোমাকে নিয়ে ভাবার জন্য শুধু আমি আছি। তুমি ওই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করে সংসার করবে। তোমার বাবা পুলিশের গুলিতে মারা গিয়ে আমাকে বিধবা করে গেলেন। তার শোক আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে রাস্তায় ঘুরবো। একজন সৎ পুলিশ অফিসারের মেয়ে হয়ে আমি এমন স্বার্থের কথা ভাবতে পারবো না মা। পুলিশে জয়েন করার আগে আমি শপথ করেছি দেশের জন্য সর্বদা সমর্পিত থাকব। আমি আমার শপথ ভাঙতে পারবো না। মায়ের কথায় অবাধ্য হয়ে প্রিয়াঙ্কা ঘরে চলে গেল। পূর্বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ দেখিয়ে পাপ্পুকে বলে, তুই কেন বড় হচ্ছিস না? এত এত টাকা খরচ করে পড়াশোনা করে বোনের মতো তুইও পুলিশ হবি, তারপরে দুজনে একসাথে মরে আমাকে শান্তি দিবি। প্রিয়াঙ্কার সাথে কথায় পেরে না উঠলে পূর্বাণী সবসময় পাপ্পুকে কথা শোনায়। কিছুক্ষণ পাপ্পুকে কথা শুনিয়ে চলে গেলেন ঘরে। পাপ্পু মুখ কালো করে পড়তে থাকে। প্রিয়াঙ্কার দাদা ও বাবা দুজনেই ছিল পুলিশ। একটা মিশনে প্রিয়াঙ্কার বাবা মারা যায়। বড় হয়ে বাবার চাকুরিতে জয়েন করে প্রিয়াঙ্কা। তার একটাই লক্ষ্য, বাবার খুনের শাস্তি দেওয়া। শাস্তি না দিয়ে প্রিয়াঙ্কা পিছু হটবে না। প্রিয়াঙ্কা একটা ফুলের তোড়া নিয়ে এসেছে বিয়েতে। পরনে তার ইন করা সিল্কের শার্ট ও ভাঁজবিহীন জিন্স, চুলগুলো বাঁধা রাবার দিয়ে, হালকা লিপস্টিকে ঠোঁট ছোঁয়ানো। সাদা মাটায় বরাবরই মন কাড়া লাগে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা এগিয়ে গিয়ে ফুলের তোড়াটা রিটায়ার্ড পুলিশ অফিসারের ছেলের হাতে দিতেই কমিশনারের চোখ পড়ে প্রিয়াঙ্কার ওপর। প্রিয়াঙ্কার প্রশংসা করে বলে, আমাদের ডিপার্টমেন্টের সাহসী অফিসার প্রিয়াঙ্কা। ওর শরীরে পুলিশের রক্ত বইছে। আজ ও যে কত বড় একটা মিশনে সফল হয়ে এসেছে তার ধারণাও নেই। আমাদের গর্ব, ও অনেক দূরে যাবে। এমন সময় একজন মাফিয়া ঢুকলো বিয়ে বাড়িতে। তাকে কেন্দ্র করে রয়েছে অনেকে। প্রিয়াঙ্কা প্রথম দেখাতে চিনতে পারল না, কিন্তু পরে চিনতে পারল। দেশের দুই মাফিয়ার মধ্যে সবচেয়ে বড় মাফিয়ার নাম সোমরাজ। তার কাজ একদম নিখুঁত। আজকে সোমরাজের ট্রাকই পুলিশের কাছে ধরা পড়েছে। সোমরাজ একটা ব্যাগ পুলিশদের সামনে রেখে রিটায়ার্ড পুলিশ অফিসারের ছেলেকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, তোর জন্য এনেছি, সবগুলো বিদেশ থেকে আনা।
দেখ তো পছন্দ হয়েছে কিনা। ছেলেটা ব্যাগের চেইন খুলে দেখে ব্যাগ ভর্তি অলংকারের বক্স। ছেলেটা অনেক খুশি হয়ে সোমরাজকে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা একটা বক্স বের করে বলে, এত সোনা আপনার কাছে, এগুলো সব লিগ্যাল তো? রাখুন ওটা, আমার জিনিসে আমি কারো স্পর্শ পছন্দ করি না। এগুলো যার তাকে ফেরত দিন। বলতে বলতে প্রিয়াঙ্কার হাত থেকে বক্সটা নিয়ে নিল। অপমানিত হওয়ার পাশাপাশি প্রিয়াঙ্কার সন্দেহ হতে লাগলো। প্রিয়াঙ্কা সম্পূর্ণ ব্যাগ তল্লাশি করে খুঁজে পায় না গহনার ক্যাশ মেমোর কোনো সন্ধান। প্রিয়াঙ্কা বিব্রত হয়ে অকপটে বলে ফেলে, অবৈধ কোনো জিনিস পুলিশ ডিপার্টমেন্ট গ্রহণ করে না। এগুলোর বৈধ পত্র কোথায়? আপনি যদি এই মুহূর্তে আমাকে পত্র দেখাতে না পারেন তবে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব সোমরাজ। বিয়ে বাড়িতে আমি অ্যারেস্ট হওয়ার জন্য এসেছি বলে আপনার মনে হয় মিস পিয়া? আপনি আমার এক ট্রাক মাল আটকে রেখেছেন, এখন আবার আমাকে হুমকি দিচ্ছেন? আপনার সাহস আছে বলতে হবে। আরেকটি কথা আপনাকে বলি, আমি আমার ট্রাক ভর্তি মাল ফেরত নিয়ে আসব যেভাবেই হোক, আর আপনার চাকরিটাও আমি খেয়ে নেব। এটা সোমের চ্যালেঞ্জ। দেখা যাক, আগে আপনি পত্র দিয়ে বাঁচুন, তারপর না হয় আমার কথা ভাববেন। সোমরাজ পত্রটা এগিয়ে দিল প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা যাচাই বাছাই করে ফেরত দিল। রাগে প্রিয়াঙ্কার শরীর কাঁপছে। প্রথমবার কোনো ছেলে তাকে ওপেন চ্যালেঞ্জ দিল। এই চ্যালেঞ্জে সে জিতবেই। পেরিয়ে গেল অনেকক্ষণ। আজ যেহেতু বৌভাত, তাই বরপক্ষের সবাই গহনা সন্ধান পেয়ে সোমরাজের বিপক্ষ দল এসে হাজির হলো সেখানে। বন্দুক তাক করে সবাইকে দেয় কড়া হুঁশিয়ারি, যার কাছে যা আছে আমাদের কাছে দিয়ে দাও, না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভয়ে উপস্থিত সবাই নাস্তানাবুদ হয়ে আছে। কেউ কেউ কাঁপছে। ভয়ে অনেকে নিজেদের গহনাগাটি খুলেও দিয়েছে। প্রিয়াঙ্কা মৃদু একটা হাসি দিয়ে ধীরে ধীরে পদক্ষেপ ফেলে এগিয়ে গেল। যেহেতু ওর গায়ে কোনো গয়না ছিল না, তাই ওর দিকে কেউ গহীন চোখে তাকায়নি। প্রিয়াঙ্কা চলে গেল বাইরের মেইন সুইচ বোর্ডের কাছে। পুলিশ হওয়ার আগে সব বিষয়ে পাকাপোক্ত হয়েই তবে জয়েন করতে হয়, তাই ইলেকট্রিক বিষয়ে প্রিয়াঙ্কা অসামান্য অভিজ্ঞতা বিদ্যমান। প্রিয়াঙ্কা অতি সাবধানে বিদ্যুৎ চলাচল বন্ধ করে দিল সমস্ত বাড়ির। বিলম্বে অন্ধকার হয়ে গেল সব। উপস্থিত সবাই একটু নড়ে চড়ে বসে। কিছুক্ষণ পর শোনা গেল লাঠি দিয়ে পিটানো শব্দ, ভয়ঙ্কর সেই শব্দ। দীর্ঘক্ষণ পর আলো জ্বলে ওঠে। দেখা যায় প্রিয়াঙ্কা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা সবাই বাঁধা অবস্থায় মেঝেতে বসে আছে। প্রিয়াঙ্কা একটা সৌজন্য হাসি দিয়ে নিজের চুলগুলোতে ফু দিয়ে উড়িয়ে দিল। ঘামে গায়ের জামা ভিজে গেছে ওর। প্রিয়াঙ্কার এই সাহসিকতায় মুগ্ধ হলো সোমরাজ। প্রিয়াঙ্কা হেসে তালি দিয়ে বলল, প্রিয়াঙ্কার সামনে দিয়ে একটা চিলও ছো মেরে বিন্দু পরিমাণ বস্তু নিয়ে যেতে পারে না, আর তুই বন্দুক ঠেকিয়ে সম্পদ নিয়ে চলে যাবি? অসম্ভব। এবার জেলখানায় বসে বসে সম্পদ আহরণ কর। ওদের ধরে নিয়ে যাও। আরো কয়েকজন পুলিশ ভেতরে ঢুকে গুন্ডাদের নিয়ে বেরিয়ে গেল। প্রিয়াঙ্কা গ্লাস থেকে জল পান করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সোমরাজ প্রিয়াঙ্কার বুদ্ধিমত্তা দেখে মুখ খোলে। ওর কাছাকাছি এসে ফিস ফিস করে বলে, তোমার নাম প্রিয়াঙ্কা, এম আই রাইট? তুমি চাইলে আমার দলে যোগদান করতে পারো প্রিয়াঙ্কা। তোমার এই বুদ্ধিমত্তা দিয়ে আমরা জয় করে নেব গোটা দেশ। থামুন আপনি। প্রিয়াঙ্কাকে কেনা যায় না, বুঝেছেন? একটা কাজ করুন, নিজের সময় গোনা শুরু করে দিন। কারণ প্রিয়াঙ্কা জেনে গেছে সব কিছুর পেছনে আপনিই আছেন, তাই আপনার মুখও সামনে আনতে প্রিয়াঙ্কার 2 মিনিটও সময় লাগবে না। বলেই প্রিয়াঙ্কা চলে গেল সেখান থেকে। সোমরাজ আগ বাড়িয়ে কমিশনারের সাথে মাদক নিয়ে কথা বলল। ওটা আদৌ ছাড়ানো সম্ভব কিনা। কমিশনার সোজাসুজি বলেছে প্রিয়াঙ্কার হাতে এখন সব ক্ষমতা। এবার সোমরাজ প্রিয়াঙ্কাকে বশে আনবে। প্রিয়াঙ্কার হাতে শক্ত একটা লাঠি। প্রিয়াঙ্কা সেই লাঠি দিয়ে ইচ্ছে মতো ছেলেগুলো শরীরে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মেরে জিজ্ঞেস করছে তাদের কাদের কথায় এসেছে।
কিন্তু ওরা মুখ খোলেনি, তাই বাধ্য হয়ে নিষ্ঠুর হতে হয় প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা বুকের ওপর জোরে একটা বাড়ি দেয়, তারপরে লাঠিটা দূরে ফেলে দিয়ে চুল টেনে ধরে বলে, সত্যি করে আমাকে বল, কে তোদের ওই বাড়িতে পাঠিয়েছে? ছেলেটার শরীর থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, কিন্তু সে হাসছে। প্রিয়াঙ্কার মনে হলো লোকটা মাদক সেবন করেছে। মাদক সেবন করলে নাকি শরীরের ব্যথা থাকে না, গন্ডারের চামড়া হয়ে যায়। প্রিয়াঙ্কা আবার লাঠি চালায়। কমিশনার এসে প্রিয়াঙ্কাকে থামিয়ে বলে, ও এত সহজে মুখ খুলবে না, ওকে আজকে রাতের জন্য ছেড়ে দাও প্রিয়া। মাদকের ডোজটা কেটে শরীরটা নিয়ন্ত্রণে আসুক, তারপরে ওকে মেরো। এখন তুমি শুধু শুধু এনার্জি নষ্ট করবে, এর থেকে বেশি কিছু নয়। প্রিয়াঙ্কা লাঠি ফেলে দিল। ছেলেটার গাল শক্ত করে ধরে বলল, আমি তো সত্যিটা বের করবই। আজকের রাতটা তুই সময় পেলি, তোর নেশাটা কাটতে দে, তারপরে দেখাবো প্রিয়াঙ্কা কি জিনিস। এই বলেই প্রিয়াঙ্কা লকআপের ভেতর থেকে বেরিয়ে এলো। নিজের টেবিলে বসে রাগে হাঁপাতে লাগলো প্রিয়াঙ্কা। তখনই কমিশনার প্রিয়াঙ্কার কাছে ফোন নিয়ে ছুটে এলো। তার চোখ মুখে ভয় কাজ করছে। ভয়ার্ত কণ্ঠে প্রিয়াঙ্কার কাছে সাহায্য চেয়ে তিনি বলল, প্রিয়াঙ্কা প্লিজ হেল্প মি, প্লিজ আমার মেয়ে লাবণ্যকে বাঁচাও, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। আপনার মেয়ে লাবণ্যর কি হয়েছে স্যার? আমাকে ধীরে ধীরে সবটা বলুন। সোমরাজের লোকেরা আমার লাবণ্যকে তুলে নিয়ে গেছে। ওরা বলেছে আমি যদি ওদের মালবাহী ট্রাক ছেড়ে না দিই তবে ওরা আমার লাবণ্যকে ছাড়বে না। একদিকে আমার পেশা, অন্যদিকে আমার পরিবার। আমার মেয়ে আমার জান। ও বড় হলেও প্রতিবন্ধী, ঠিকভাবে কথা বলতে পারে না। তুমি ওকে আমার হাতে তুলে দাও প্রিয়া, প্লিজ। আপনার মেয়েকে ওরা কোথা থেকে কিডন্যাপ করলো? এখন তো লাবণ্যর বাড়িতে থাকার কথা। ম্যাম কোথায়? আমরা সবাই মিলে তো বিয়ের দাওয়াত খেতে গেলাম। তুমি গুন্ডাদের ধরে থানায় নিয়ে আসলে জেরা করতে। তোমার পিছনে পিছনে আমিও এলাম। ড্রাইভারকে বলে এসেছিলাম ওদের বাড়িতে পৌঁছে দিতে। ড্রাইভার ওদের নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওরা লাবণ্যকে জোর করে তুলে নিয়ে যায়। আমার স্ত্রী বাধা দিয়েছিল, কিন্তু ওকে ধাক্কা মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। আপনি কল করে আপনার ফোনটা আমার কাছে দিন, আমি কথা বলে দেখছি। কমিশনার আর দেরি না করে ফোন করলো সোমরাজকে। তারপরে ফোনটা প্রিয়াঙ্কাকে দিল। সোমরাজ কল রিসিভ করে অট্ট হাসি দিয়ে বলে, কি সিদ্ধান্ত নিলেন কমিশনার সাহেব? মেয়ে নাকি ক্যারিয়ার? আমার সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েকে বাঁচাতে চাইলে আপনাকে আমার গাড়ি ছেড়ে দিতে হবে, এতে আপনার চাকরি চলে যাবে। আর চাকরি বাঁচাতে হলে মেয়েকে তো হারাতে হবে। কথাগুলো শুনে প্রিয়াঙ্কা শরীর রাগে কেঁপে উঠল। সোমরাজকে যদি চোখের সামনে পেত তাহলে খণ্ড বিখণ্ড করে কাকের খাদ্য বানাতো। প্রিয়াঙ্কা রাগে নিজের হাত মুঠো করে ধরে বলে, হ্যালো, আমি প্রিয়াঙ্কা বলছি, ইন্সপেক্টর প্রিয়াঙ্কা, যে সাহস দেখিয়ে আপনার ট্রাক আটক করেছে সেই প্রিয়াঙ্কা। আমি নারী হয়ে সাহসী, আর আপনি পুরুষ হয়ে একজন কাপুরুষ। পুরুষ জাতির কলঙ্ক আপনি। আমি আপনার ট্রাক বাজেয়াপ্ত করেছি। আমি না চাইলে কখনোই কমিশনার সাহেব আপনার মাদকবাহী ট্রাক ছাড়তে পারবে না। আমার মনে হয় আপনি ওনার মেয়েকে কিডন্যাপ না করে আমার পরিবারের কাউকে কিডন্যাপ করলে ভালো করতেন। কথায় আছে কান টানলে মাথা আসে, আর কমিশনার টানলে ইন্সপেক্টর আসে। না হলে কমিশনারের মেয়েকে আটক করার কিছুক্ষণের ভেতরে আপনার সাথে কথা বলতে পারি। বাচ্চা মেয়েটা খুবই কাঁদছে, আমি ওর কান্না একেবারের জন্য বন্ধ করতে চাই না। আপনিও যদি না চান তাহলে আমার ট্রাক ছেড়ে দিয়ে ওকে এখান থেকে নিয়ে যান। বাবু কাঁদে না বাবু। আপনি ওকে কিছু করবেন না, আমি সব ব্যবস্থা করছি। এইটুকু বলেই প্রিয়াঙ্কা ফোন রেখে দিল। তারপরে কল দিল কল সেন্টারের পরিচিত একজন কর্মীকে। তাকে নাম্বারটা দিয়ে লোকেশন জানতে চেয়ে কল কেটে দিল। ফিরতি কলে জানা গেল আসলে কোথা থেকে ফোন এসেছে। প্রিয়াঙ্কা হ্যান্ডকাপ ও একটা বন্দুক জিন্সের পকেটে নিয়ে কমিশনারকে স্যালিউট করে চলে গেল। প্রিয়াঙ্কার একটা কার আছে, তবে সেটা গোপন, কোনো মিশনে ব্যবহার করে না। তখন নর্মাল স্কুটি ব্যবহার করে। প্রিয়াঙ্কা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল তার গন্তব্যে। এটা তেমন ভালো কোনো বাড়ি নয়। বাড়িটা অসমাপ্ত বা আংশিক কাজ করা। 3 তলার বাড়ি, কোনো দেওয়াল নেই, কেবল ছাদ।
প্রিয়াঙ্কা আড়ালে গাড়ি রেখে লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সোমরাজের পোষা গুন্ডারা বাড়ি পাহারা দিচ্ছে। প্রিয়াঙ্কা একটু মৃদু হেসে ঘোড়ার মতো বসে বসে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে থাকে। প্রিয়াঙ্কা পেছন থেকে একটা গুন্ডার মুখ চেপে ধরে। তারপরে পকেট থেকে ক্লোরোফর্মের রুমালটা বের করে গুন্ডার মুখে চেপে ধরতেই সে হিতাহিত জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। প্রিয়াঙ্কা লোকটাকে আড়ালে লুকিয়ে রেখে আবার আরেকজনের মুখ চেপে ধরে। একই পদ্ধতিতে ওই গুন্ডাদের অজ্ঞান করে লুকিয়ে রেখে ভেতরে প্রবেশ করে প্রিয়াঙ্কা। সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠে যায় ওপরে। এই বাড়িতে দেয়াল না থাকলেও জিনিসপত্রের অভাব নেই, তাই অতি সহজেই প্রিয়াঙ্কা লুকিয়ে পড়তে পারছে জিনিসপত্রের আড়ালে। প্রিয়াঙ্কা ধীরে ধীরে উপরে উঠতেই দেখতে পেল হাত পা চোখ বাঁধা অবস্থায় একটা মেয়ে চেয়ারে পড়ে আছে। প্রিয়াঙ্কা চিনে ফেলল এটা লাবণ্য। লাবণ্যকে বাঁধন থেকে মুক্ত করে কোলে তুলে নিল প্রিয়াঙ্কা। তারপরে লাবণ্যকে উদ্দেশ্য করে বলল, আমি এসে পড়েছি লাবণ্য, আর ভয় নেই, একদম নড়াচড়া করবে না, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, ঠিক আছে? মেয়েটা ঠিক আছে বলতেই প্রিয়াঙ্কা ওকে মাটিতে রেখে দিল। তারপরে আবার নিজের মেশিনে নেমে গেল। মাথার পেছনের দিকটা মানুষের একটা সেন্সিটিভ জায়গা, সেখানে আঘাত করলে মানুষ সহজে জ্ঞান হারিয়ে ফেলে বা মারা যায়। প্রিয়াঙ্কা সব গুন্ডাদের মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছে। সোমরাজ বাদে এখন সব গুন্ডারা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। এতক্ষণে সোমরাজ সিগারেটে টান দিতে দিতে হাজির হলো সেখানে। আশেপাশে সবাইকে মাটিতে পড়া অবস্থায় দেখে আঁতকে ওঠে, ছুটে যায় লাবণ্যের দিকে। চেয়ারটা ফাঁকা দেখে মাথায় আগুন ধরে যায় সোমরাজের। ওদেরকে আশেপাশে মরিয়া হয়ে খুঁজতে থাকে। দিশেহারা হয়েও খুঁজে পায় না প্রিয়াঙ্কা বা লাবণ্যকে। তখন চিৎকার করে বলে, সবগুলো মরার মতো পড়ে আছে, একটা মেয়ে ওদেরকে কাবু করে দিয়ে চলে গেল। বারবার মানা করেছি নেশা করবি না, আমার কথা শুনলো না কেউ, এবার কিভাবে আমি ট্রাক চালাবো? তখনই আড়াল থেকে প্রিয়াঙ্কা বেরিয়ে এলো বন্দুক হাতে নিয়ে। সমীর দিকে তাক করে বলে, হ্যান্ডস আপ সোমরাজ, মাফিয়া সোমরাজ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সোমরাজ দুই হাত উপরে তুলে পেছন ফিরে তাকায় প্রিয়াঙ্কার দিকে। ওর মুখে একটি টুথপিক, সেটা কামড়ে ধরে বলে, তোমার অনেক সাহস প্রিয়াঙ্কা, অনেক সাহস। না হলে আমার আস্তানায় একা আসতে না, আবার শক্তিরও তারিফ করতে হয়। একা এসে আমার সমস্ত গুন্ডাকে মাটিতে ফেলে মেয়েটাকে নিয়ে যাচ্ছ। কই, শুধু লাবণ্যকে নিয়ে যাচ্ছি না তো সোমরাজ, আপনাকেও তো নিয়ে যাচ্ছি গ্রেপ্তার করে। হাতে নাতে ধরেছি বলে কথা, কমিশনারের প্রতিবন্ধী মেয়েকে কিডন্যাপ করে মাদকদ্রব্য ছাড়ানোর অপরাধে আপনার কত বড় সাজা হয় আপনি সেটা দেখুন। তোমার মতো একটা পিচি মেয়ে সোমরাজকে গ্রেপ্তার করবে? ইম্পসিবল। হাসতে হাসতে বলে সোমরাজ আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে। তারপর সোমরাজ একটা লম্বা দড়ি ধরে নিচে নেমে গেল। প্রিয়াঙ্কা হতবম্ব হয়ে ছুটে গেল সেদিকে। সোমকে দেখতে না পেয়ে রাগে হাতটা বাড়ি দেয় পিলারের মধ্যে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সময়ের হিসাব মিলিয়ে ওপর থেকে গুলি ছুঁড়ে দেয় নিচে। তারপরে লাবণ্যকে আড়াল থেকে বের করে কোলে নিয়ে রওনা দিল থানার দিকে প্রিয়াঙ্কা। ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে। কমিশনার ও তার স্ত্রী থানার বাইরে দাঁড়িয়েছিল। সাংবাদিক ও মিডিয়ার লোকেরাও এসেছে। এইসব দেখে প্রিয়াঙ্কার অনেক বিরক্তি লাগে। এরা কিভাবে জানলো প্রিয়াঙ্কা কমিশনারের মেয়েকে উদ্ধার করতে গেছে? প্রিয়াঙ্কার সামনে মাইক্রোফোন ধরে বলে, আপনার কোনো ভয় করেনি সোমরাজের মতো একজন মাফিয়ার আস্তানায় যেতে? আরেকজন বলে ফেলে, তাও আবার রাতে। প্রিয়াঙ্কা কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, রাত হোক বা দিন, শুধু আলো আর অন্ধকারের খেলা। প্রিয়াঙ্কার কাছে আলো আর অন্ধকারের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে আলো চাই তার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক। আপাতত আর কোনো প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারছি না, আমাকে যেতে দিন। প্রিয়াঙ্কা ভেতরে গিয়ে কমিশনার স্ত্রীর কোলে লাবণ্যকে তুলে দিল। মাকে পেয়ে লাবণ্য জড়িয়ে ধরে। তখনও লাবণ্যর চোখ বাঁধা ছিল। প্রিয়াঙ্কা বাঁধন না খুলে বলে, ও একটু ভয় পেয়ে আছে, এখন চোখের বাঁধন খোলার দরকার নেই। ওখানে ও কেমন ছিল সে সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। বাঁধন খুললে এখন ওর ভয় হতে পারে, কিন্তু
আপনার বাড়িতে নিয়ে গিয়ে খুললে ও হয়তো এটার দুঃস্বপ্ন ভাববে। কমিশনার প্রিয়াঙ্কার কাজে অনেক খুশি হয়েছে। প্রিয়াঙ্কার কাঁধে হাত দিয়ে বলে, তোমার এই কাজে আমি অনেক খুশি হয়েছি। তোমার বাবা ছিলেন একজন পুলিশ, তোমার দাদাও ছিলেন পুলিশ। পুলিশের টকবক করা রক্ত তোমার শরীরে বইছে। তুমিই পারবে মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে। আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আমার শপথ পালন করতে পারি। সারা রাত আমি বাড়ি ছিলাম না, মা অনেক চিন্তা করছে। আমাকে এখন বাড়িতে যেতে হবে স্যার। স্যালিউট করে থানা থেকে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। সোমরাজের নাম্বারটা বের করে একটি মেসেজ সেন্ড করলো, আপনার পাপের সাম্রাজ্য আমি ঠিক এভাবেই ধ্বংস করব। কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে মেসেজ এলো, আগে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পাপ মুছে ফেলুন। আপনাদের ডিপার্টমেন্টের বড় বড় কর্মকর্তারাই আমার সাথে যুক্ত মিস প্রিয়াঙ্কা। প্রতি মাসে রেকর্ড পরিমাণ ঘুষ দিই তাদের। আমার সাম্রাজ্য ধ্বংস করার আগে তাদের প্রকাশ্যে নিয়ে আসুন। প্রিয়া মেসেজটার দিকে তাকিয়ে দেখে বাড়ির দিকে চলে গেল। এবার খুঁজে বের করতেই হবে কে সোমরাজের সাথে যুক্ত আছে। প্রিয়াঙ্কা থানার ভেতরে কেস ফাইল করছিল, এমন সময় পরপর দুটো গাড়ি এসে থামে থানার সামনে। গাড়ি থেকে বের হয় সোমরাজ, দু হাতে দুটো ব্যাগ অ্যাসিস্ট্যান্টের। সোমরাজ ধীরে ধীরে এগিয়ে আসছে থানার ভেতরে। ভয়ে বাকি পুলিশ অফিসাররা দাঁড়িয়ে যায়। আগেরবার যখন এসেছিল তখন সাহসী এক পুলিশ অফিসার দাঁড়ায়নি, এজন্য তার পুলিশের চাকরিটা চলে গেছে। কারণ সোমরাজ কমিশনারকে থ্রেট দিয়েছিল, হয় ওই পুলিশ অফিসারকে বের করে দেবে, না হলে এই থানা আগুনে পুড়িয়ে দেবে। সবাই দাঁড়িয়ে সোমরাজকে স্যালিউট দেয়। প্রিয়াঙ্কা টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সোমরাজ। প্রিয়াঙ্কা একবার তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হাবিলদার দৌড়ে এসে প্রিয়াঙ্কার কানে কানে বলে, ম্যাম উঠে দাঁড়িয়ে ওনাকে সালাম করুন, না হলে আপনার চাকরিটা থাকবে না, আর নয়তো আগামীকাল উনি আপনাকে গায়েব করে দেবে। কুকুরকে কিভাবে মুগুরের বাড়িতে সোজা করতে হয় প্রিয়াঙ্কা তা খুব ভালো করেই জানে। তুমি নিজের কাজে যাও। তবুও প্রিয়াঙ্কা দাঁড়ায় না। হাবিলদার কাঁপতে কাঁপতে অন্য পুলিশ অফিসারদের কাছে গিয়ে বলে, গেল ম্যাম গেল। ম্যামের কি অবস্থা করে এই সোমরাজ কে জানে। হাবিলদার ছুটে গেছে বাইরে চা আনতে। সোমরাজ চেয়ারে বসতেই প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায়। ততক্ষণে চা নিয়ে হাজির হাবিলদার। সোমরাজ চায়ের কাপে চুমুক দিয়ে প্রশান্তি নিয়ে হাবিলদারকে বলে, এই চাটা না সেই লেভেলের খেতে, আমি চায়েরটা নিয়ে এখানে ছুটে আসি। প্রিয়াঙ্কা চায়ের কাপটা ধরে ছুঁড়ে ফেলে দিল মাঝেতে। খণ্ড বিখণ্ড হয়ে গেল চায়ের কাপ। সোমরাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে এই বলে ধমক দেওয়ার আগেই প্রিয়াঙ্কা হুঙ্কার দেয়, এই চেয়ারে বসার সাহস আপনাকে কে দিয়েছে? সোমরাজকে কেউ সাহস দেয় না, সোমরাজ সাহস আদায় করে নেয়। আর আপনার সাহস হয় কিভাবে আমাকে এখান থেকে বের হয়ে যেতে বলার? আপনি জানেন মাসিক কত টাকা আমি এই ডিপার্টমেন্টকে দিই? আমাকে তো দেন না, যাদের দেন তাদের থেকে ভালো ব্যবহার আশা করুন, আমার থেকে নয়। সোমরাজ একটা অট্ট হাসি দিয়ে ওর লোকেদের ইশারা করে কিছু। সোমরাজের ইশারা পেয়ে তার সাঙ্গরা 2 টাকার ব্যাগ টেবিলের ওপরে রাখে। সোমরাজ চেইন খুলে প্রিয়াঙ্কার দিকে ঘুরিয়ে দিয়ে বলে, আই লাইক ইট, ইয়েস আই লাইক ইট। এখানে পুরো 50 লক্ষ আছে। আপনি চাইলে আমি আরও টাকা দেব, এর বদলে আপনি আমার একটা ছোট্ট কাজ করবেন, আমাকে আমার ট্রাক ফিরিয়ে দেবেন। প্রয়োজনের চেয়ে বেশি টাকা আমি কোনো কালেই চাইনি। আমাদের টাকা পয়সা জমি জমার কোনো অভাব নেই, তাই টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে আপনার মতো একটা দেশদ্রোহীর সাথে হাত মেলাতে আমি পারবো না। যে দেশ আমাকে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে তার সাথে বেইমানি আমি করতে পারবো না কখনোই। দুঃখিত, এবারে আপনি বেরিয়ে যান। ভেবে দেখুন, পুরো 50 আছে। যে আমার সাথে ভালো সে ভালো থাকে, যে আমার বিপক্ষে যায় সে আর কখনোই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আমি এই চাকরিটা আমার বাবার মৃত্যুর বিনিময়ে পেয়েছি, আর তিনি ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। তাই এই চাকরিটার সাথে আমি বেইমানি করতে পারবো না। আর একটা কথা, পুলিশের চাকরির জন্য মানুষ প্রচুর টাকা দিয়ে জয়েন করে, তাই তাদের একটাই উদ্দেশ্য জয়েন হওয়ার পর সেই টাকা তোলা। কিন্তু আমি কোনো টাকা দিয়ে জয়েন করিনি, তাই টাকার প্রয়োজন আমার নেই। গেট লস্ট। একবার ভেবে দেখলে। কি বললাম শুনতে পাননি আপনি? গেট আউট।
আর এক মুহূর্ত আমার সামনে থাকলে আমি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বের করে দেবো। আপনার ভাগ্য ভালো আপনার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই, না হলে লকআপে ঢুকিয়ে আপনার এমন অবস্থা করতাম যে নিজেকে নিজেই চিনতে পারতেন না, সাহস করতেন না প্রিয়াঙ্কাকে ঘুষ দেওয়ার। আমি চাইলে এখনও আপনাকে লকআপে ঢুকাতে পারি, তবে এই সামান্য বিষয়ে আপনার তেমন কড়া কোনো শাস্তি হবে না। আপনাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে শান্ত হব। গেট আউট। প্রিয়াঙ্কার চিৎকার শুনে টাকা ভর্তি ব্যাগের চেন আটকে নিল সোমরাজ। অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে প্রিয়াঙ্কার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো, তারপরে হন হন করে বেরিয়ে গেল থানা থেকে। প্রিয়াঙ্কা রাগে ফোঁস ফোঁস করছে। তারপর ওর দৃষ্টি গেল হাবিলদারের দিকে। হাবিলদারকে হাতের ইশারায় এগিয়ে আসতে বলে। হাবিলদার এগিয়ে আসতেই প্রিয়াঙ্কা গম্ভীর গলায় বলে, কোন সাহসে একজন মাফিয়ার জন্য চা এনেছো কাকা? সরকার তোমাকে সন্ত্রাস দমনের জন্য টাকা দেয়, না ওদের আপ্যায়ন করার জন্য? কমিশনার স্যার আমাকে বলেছে সোমরাজ স্যার আসলে তার জন্য যাতে চা এনে দিই। আমি শুধু স্যারের কথা মেনেই চা নিয়ে এসেছিলাম। সোমরাজ একটা গুন্ডা, আর একটা গুন্ডা কখনোই একজন পুলিশের স্যার হতে পারে না। তুমি আর কখনো ওনাকে স্যার বলে ডাকবে না। এখন জায়গাটা পরিষ্কার করে দাও, নয়তো অন্যদের পা কাটতে পারে। জি ম্যাম। তারপরে তিনি পরিষ্কার করতে লাগলেন। প্রিয়াঙ্কা কিছুক্ষণ বসে থাকলো চেয়ারে। এই মুহূর্তে কমিশনারের সাথে কথা না বলা পর্যন্ত সে কিছুতেই কোনো কাজে মন দিতে পারবে না। তাই প্রিয়াঙ্কা উঠে চলে গেল কমিশনারের কার্যালয়ে। কমিশনারের কার্যালয়ের সামনে এসে গাড়ি থামাতে সোমরাজের গাড়ি দেখতে পেল প্রিয়াঙ্কা। তার মানে সোমরাজ কমিশনার স্যারের সাথে দেখা করতে এসেছে। স্যার, আমি প্রিয়াঙ্কার সাথে দেখা করতে গিয়েছিলাম। টাকা দিয়ে অনেকবার বললাম যাতে সে আমাকে ট্রাক ফিরিয়ে দেয়, কিন্তু মেয়েটা অনেক বাঁকা, আমার কথায় কিছুতেই রাজি হলো না। আমি আপনাকে আগেই বলেছিলাম রাজি হবে না। ওর জন্য আবার আমার ভাগের টাকাটা দিতে মিস করবেন না। আমার কাজ না হলে আমি শুধু শুধু কেন আপনাকে টাকা দেবো? হ্যাঁ, আমি আপনাকে আপাতত কিছু টাকা দিচ্ছি, কিন্তু বাকিটা আপনি পাবেন আমার ট্রাক ফেরত পাওয়ার পর। চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করেছি। এবার আপনি আপনার ট্রাক ফেরত পাবেনই। লক্ষ টাকার দুটো বান্ডিল কমিশনারের সামনে রাখে সোমরাজ। কমিশনার সেই টাকা হাসি মুখে গ্রহণ করে। এরপরে সোমরাজ বেরিয়ে যায় কেবিন থেকে। তারপরে প্রিয়াঙ্কা আড়াল থেকে সামনে আসে। এতক্ষণ কথোপকথন সে বাইরে থেকে না শুনলেও অনেকটাই দেখেছে। নিজের চোখে টাকার ব্যাপারটা না দেখলে প্রিয়াঙ্কা হয়তো কখনোই বিশ্বাস করতো না। দরজা ঠেলে ভেতরে গেল প্রিয়াঙ্কা, তবে আজ সে স্যালিউট করলো না। প্রিয়াঙ্কার এমন ব্যবহারে কমিশনার কিছু বলার আগেই প্রিয়াঙ্কা বলে, স্যার উনি আপনাকে কিসের টাকা দিল? কমিশনার টাকাটা তাড়াতাড়ি ড্রয়ারের ভেতরে রেখে বলে, কোথায় কিসের টাকা? সোমরাজ আবার আমাকে কিসের টাকা দেবে? ট্রাক ছেড়ে দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি। মিথ্যে কেন বলছেন স্যার? আপনি সেই টাকা এইমাত্র ড্রয়ারে রেখেছেন। সোমরাজ আমাকেও 50 লক্ষ টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু আমি বিক্রি হইনি, অথচ আপনি সামান্য কিছু টাকাতে বিক্রি হয়ে গেলেন ওর কাছে। কি 50 লক্ষ? তাহলে আমাকে কেন 2 লক্ষ টাকা দিল? তার মানে আপনি স্বীকার করছেন আপনি ঘুষ নিয়েছেন? এখনই তো বয়স টাকা উপার্জনের। বয়স চলে গেলে শক্তি কমে যাবে, তখন টাকা কেউ দেবে না। তাই আমিও ঘুষ নিচ্ছি, তুমিও নাও। প্রিয়াঙ্কা আকাশ থেকে পড়ল স্যারের কথা শুনে। অথচ গতকাল এই সোমরাজ তার মেয়েকে আটকে রেখেছিল। একদিনের ভিতরে কিভাবে বদলে গেলেন? প্রিয়াঙ্কা অধৈর্য হয়ে বলে, স্যার এই সোমরাজই না আপনার মেয়েকে কিডন্যাপ করেছিল, আর আপনি তাকে সাপোর্ট করছেন? কিডন্যাপ? কি বলছো তুমি প্রিয়াঙ্কা? আমার যতদূর মনে পড়ে আমি তো ওর হাতে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম। না না, ওটা কিডন্যাপ নয়। কি আপনি একজন পিতা হয়ে নিজের মেয়েকে তুলে দিয়েছেন? হ্যাঁ, তুমি যখন সবটা জেনেই গেছো তাহলে আর লুকোবো না। আমি জানতাম তুমি আমার মেয়ের বিপদের সময় ঝাঁপিয়ে পড়বে, তবে তুমি যে ওকে উদ্ধার করে আনবে সেটা বুঝতে পারিনি। আমি ভেবেছি তুমি উদ্ধার করতে না পেরে ট্রাক ছেড়ে দিবে, কিন্তু তুমি কাজটা ঠিকভাবে করে ফেলেছো। সোমরাজ একজন মাফিয়া, যদিও আপনার মেয়েকে মেরে ফেলতো তখন?
কমিশনার হাসতে হাসতে নিজের জায়গায় বসে পড়ে। লাবণ্য আটক হওয়ার মামলার কাগজটা ছিঁড়ে প্রিয়াঙ্কার দিকে ছুঁড়ে দেয়। প্রিয়াঙ্কা রাগে কটমট করে তাকায়। তারপরে কমিশনার বলে, আমার 3টে মেয়ে, একটা মেয়ের কিছু হলে আমার কিছু যায় আসে না। মেয়েরা এমনি বিয়ের পর শ্বশুরবাড়িতে চলেই যাবে। ছেলে হলে ভেবে দেখতাম, কারণ ছেলেরা উপার্জন করে বাবাকে খাওয়ায়। প্রিয়াঙ্কা রাস্তা দিয়ে আনমনে হেঁটে চলেছে। বারবার ওর মনে পড়ছে কমিশনার স্যারের কথা, এই মাত্র ঘটে যাওয়া ঘটনার কথা। একটা মানুষ কতটা ন্যারো মাইন্ডেড হলে এই ধরনের কথা বলতে পারে। তাছাড়া এতদিন প্রিয়াঙ্কা ভেবেছে যে কমিশনার সাহেব প্রিয়াঙ্কার পাশে আছে, কিন্তু আজকে জানতে পারল তার এই ভাবনা সম্পূর্ণ ভুল। কমিশনার প্রিয়াঙ্কার পাশে নেই, আর কখনোই ছিল না। এমন সময় প্রিয়াঙ্কার ফোনে কল এলো সোমরাজের। প্রিয়াঙ্কা বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলল, আপনি কমিশনার স্যারকে কিনে নিয়েছেন, সেটা আমি জেনে গেছি। আর এতদিন কমিশনার স্যারকে আপনি টাকাও দিয়েছেন, সেটাও জেনেছি। এখনো সময় আছে মিস পিয়া, আপনি আমাদের দলে চলে আসুন। আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকি, আর আমাদের পরিবারও ভালো থাকুক। আর কে বাঁচলো বা মরলো তাতে কি যায় আসে প্রিয়াঙ্কা? সবাইকে আপনি নিজের মতো ভাববেন না সোমরাজ। আমার নাম প্রিয়াঙ্কা, সৎ পুলিশ অফিসারের রক্ত বইছে আমার শরীরে। আমি প্রমাণ করে দেবো কমিশনার স্যার আর আপনি দুজন মিলে দেশের ক্ষতি করছেন। চেষ্টা করে দেখতেই পারেন, তবে ফলাফল পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা করুন। আর আজকের পর যদি আপনি আমার সাথে হাত না মেলান, তাহলে আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যার জন্য পরবর্তীকালে আপনি আমাকে দায়ী করলেও কিছু করার থাকবে না। তাই শেষবারের মতো বলছি, আমার ট্র্যাকটা আপনি ভালোই ছেড়ে দিন। আর আমি আপনাকে ভালোভাবে বলছি, আমি ছাড়ব না। আচ্ছা, সমস্যা নেই, আপনি একা। আমার লাইফে ইন্টারফেয়ার না করে আমার বিপক্ষ দল সৌরভ চৌধুরী তার দুর্নীতিতেও হামলা করুন। শুনেছি আজকে সৌরভ 99 জন নারীকে বিদেশে পাচার করবে, পারলে তাদেরকেও বাঁচান। দেখি আপনার কত ক্ষমতা। প্রিয়াঙ্কা সোমরাজের থেকে ঠিকানা জেনে ফোন রেখে দিল। প্রিয়াঙ্কা থানার দিকে গেল না, অন্যদিকে গেল। সৌরভ চৌধুরী তার গোডাউনে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। প্রিয়াঙ্কা একাই আক্রমণ শুরু করে দিল। প্রিয়াঙ্কা চেঁচিয়ে বলে, সৌরভ চৌধুরী, যদি আপনি আপনার ভালো চান তাহলে সারেন্ডার করুন, না হলে এই প্রিয়াঙ্কার গুলিতে আপনার বুক ঝাঁঝরা হয়ে যাবে। আমাকে তুমি সমরাজ পাওনি। আমি প্রথমে ভেবেছিলাম সে আমার চেয়েও বড় মাফিয়া, কিন্তু তার বুদ্ধি দেখে আমার মনে হলো সে আসলে মস্ত এক গাধা। আমি তো আর গাধা নই, তাই তুমি এখানে নিজের ইচ্ছাতে আসলেও নিজের ইচ্ছায় ফিরে যেতে পারবে না। তোমাকেও এদের সাথে আমি বিদেশে পাচার করে দেব বলে সৌরভ চৌধুরী তার সাঙ্গপাঙ্গদের ইশারা করে প্রিয়াঙ্কার ওপর আক্রমণ করার জন্য। তখনই পেছন থেকে একটা গুন্ডা এসে প্রিয়াঙ্কার মাথায় আঘাত করে। অবিলম্বে প্রিয়াঙ্কার হাত থেকে বন্দুক মাটিতে পড়ে যায়। প্রিয়াঙ্কা মাথায় হাত দিয়ে দেখে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তীব্র আঘাতের কারণে কিছুক্ষণের ভেতরে প্রিয়াঙ্কা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সৌরভ চৌধুরী ভুবন ভুলানো হাসি দিয়ে বলে, সৌরভ চৌধুরীর রাজত্বে কেউ হাত দিলে সে আর আস্ত ফিরে যেতে পারে না। তুই একটা নারী হয়ে সেই দুঃসাহসটা দেখিয়েছিস, এবার তার ফলাফলটাও বুঝতে পারবি। প্রিয়াঙ্কার হাত পা বেঁধে দেয় আর বাকি 99 জন নারীর সাথেই তাকে রেখে দেয়। এইভাবে 100 জন নারী পূর্ণ করল সৌরভ চৌধুরী। তারপর ট্রাকের ভিতরে তুলে ওপর দিয়ে পলিথিন পেঁচিয়ে দিল। সেখানে সমস্ত নারীর হাত পা ও মুখ বাঁধা ছিল বলে কেউ কোনো চিৎকার করতে পারছে না। তার ভেতরে বেশিরভাগ নারী অজ্ঞান অবস্থায় ছিল। অনেকক্ষণ যাবৎ প্রিয়াঙ্কার জ্ঞান ফেরে। অন্ধকার ও গাড়ির শব্দ শুনে সে অনেকটা অনুমান করতে পেরেছিল সবকিছু। কিভাবে হাত পায়ের বাঁধন খুলতে হয় প্রিয়াঙ্কার খুব ভালোভাবে জানা আছে। ট্রেনিংয়ে এসব প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাকে। প্রিয়াঙ্কা কাঁধ দিয়ে কোনো মতে মুখের কাপড়টা সরিয়ে ফেলে। পেছনে বাঁধা 2 হাত ধীরে ধীরে সামনে নিয়ে আসার চেষ্টা করে। প্রিয়াঙ্কা জুতোর ভিতরে একটা ধারালো ছুরি রাখা আছে। প্রিয়াঙ্কা মুখ দিয়ে কোনোভাবে সেই ছুরিটা পা থেকে বের করে আনে। তারপরে হাতের বাঁধন কাটতে থাকে।
হাতের বাঁধন কাটা শেষ হলে পায়ের বাঁধন কাটে প্রিয়াঙ্কা। তারপরে সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, আমি ইন্সপেক্টর প্রিয়াঙ্কা, তোমরা কেউ অস্থির হবে না, আমি আছি তোমাদের পাশে, তোমাদের কিচ্ছু হতে দেব না, কুল। এখন আর প্রিয়াঙ্কা গুন্ডাদের সাথে লড়তে পারছে না। এই সুযোগে গুন্ডারা প্রিয়াঙ্কাকে মেরে আত্মরা করে রাস্তায় ছুঁড়িয়ে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। সেই সময় প্রিয়াঙ্কা শুনতে পায় একটা গুন্ডার কথা। মেয়েটা সব কটা মেয়েকে ভাগিয়ে দিয়েছে, এবার একে নিয়ে আমরা কি করব? ছেড়ে দিলে ও আমাদের ছাড়বে না। 99টা মেয়ের জন্য আমাদের কথা তো শুনতেই হবে, 100 জনের জন্য শুনলে খারাপ কি? ওকে এই রাস্তায় মেরে ফেলে দিই, কি বলিস? সবাই এই কথায় তাল দিতেই প্রিয়াঙ্কার ওপরে নেমে আসে দুর্বিসহ। একটা ছুরি দিয়ে প্রিয়াঙ্কা শরীরে আঘাত করতে যায় ওরা। প্রিয়াঙ্কা সরে যাওয়াতে ছুরিটা প্রিয়াঙ্কার কাঁধে লাগে, আবারও ছুরি চালানোর চেষ্টা করে। প্রিয়াঙ্কা বুঝে গেছে ও এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে কিছুতেই ওদের সাথে পেরে উঠবে না, তাই বুদ্ধি করে করে ওখান থেকে দৌড় দিল। কিন্তু প্রিয়াঙ্কা হাঁটতেই পারছে না। ছেলেগুলো প্রিয়াঙ্কাকে ধাওয়া করছে। এর মধ্যে প্রিয়াঙ্কার সামনে একটা গাড়ি থামে। গাড়ির দরজা খোলে সোমরাজ। প্রিয়াঙ্কা বুঝে যায় ওর জীবন এখানেই শেষ। কিন্তু সোমরাজ উল্টো স্বরে বলে, পিয়া, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে আসুন, কুইক। কিন্তু আপনিও তো ওদের মতো আমাকে মারতে চান, তাহলে আমি আপনার গাড়িতে কেন উঠবো? আপনাকে মারার প্ল্যান আমি এখনো করিনি, সেটা করতে অনেক সময় লাগবে। ততক্ষণ বাঁচতে চাইলে ভিতরে চলে আসুন। সোমরাজ গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কার হাত ধরে টেনে ভিতরে নিয়ে এলো। তারপরে দরজা বন্ধ করে কাঁচ তুলে দিল গাড়ির। ড্রাইভার স্পিডে গাড়ি চালাতে থাকে। প্রিয়াঙ্কা সিটে হেলান দিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। সোমরাজ একটা জলের বোতল এগিয়ে দিল প্রিয়াঙ্কাকে, তারপর তাকে জল খেতে বলে। প্রিয়াঙ্কা জল খেয়ে চোখ বন্ধ করে থাকে। হঠাৎ ও অনুভব করে তার হাতে কেউ যত্ন করে ব্যান্ডেজ করে দিচ্ছে। প্রিয়াঙ্কা চোখ মেলে দেখে সোমরাজ তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছে। শার্টের অনেকটা অংশ ইতিমধ্যে কেটে ফেলেছে। প্রিয়াঙ্কা তখন সরাতে চাইলে সোমরাজ বাধা দিয়ে বলে, নড়াচড়া না করে একটু ভালোভাবে বসুন, আমাকে আমার কাজটা করতে দিন। আমি আপনাকে ইনফরমেশন দিয়েছি, এর মানে এই নয় যে আপনি একা যাবেন, একা গিয়ে সব ক্রেডিট একা নেবেন। নিজের প্রতি মাঝে মাঝে একটু মায়া রাখতে হয়, বুঝলেন? থানার সামনে নামিয়ে দেব। আপনি আমাকে কেন বাঁচালেন? আপনি তো চান কেউ আপনার রাজ্য নষ্ট না করুক, আমি তো সেই কাজটাই করছি, তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন? আপনি না বাঁচলে কে আমার ট্র্যাক ফিরিয়ে দেবে? কখনোই না, আমি এমন কাজ কখনো করব না। আমাকে বাঁচিয়েছেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু কোনো অন্যায় আমি করব না। ততক্ষণে সোমরাজের প্রিয়াঙ্কার হাতের ব্যান্ডেজ করা শেষ। ইতিমধ্যে গাড়ি থানার সামনে এসে থেমেছে। প্রিয়াঙ্কা গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। সোমরাজকে কিছু বলার আগেই ওর গাড়ি শাঁ শাঁ করে চলে গেল। থানার সামনে সেই মেয়েরা বসে আছে যাদের প্রিয়াঙ্কা বাঁচিয়েছে। প্রেস, মিডিয়া প্রিয়াঙ্কাকে দেখে ছুটে এসে একের পর এক প্রশ্ন করতে থাকে। প্রিয়াঙ্কা হাতের ইশারা করে বলে, আমার এই অবস্থা দেখার পরেও আপনাদের মনে হয় আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় আছি? জুনিয়র, এই নারীদের ঠিকানা জেনে নাও, সবার সাক্ষ্য রেখে ওদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আর আমিও বাড়িতে গেলাম। প্রিয়াঙ্কা বাড়িতে যাওয়ার জন্য পা বাড়াতেই সেখানে উপস্থিত হলো বড় বড় কর্মকর্তারা। সাথে আছেন কমিশনার নিজে। কমিশনার প্রিয়াঙ্কাকে দেখিয়ে বলে, এ হচ্ছে প্রিয়াঙ্কা, যার জন্য আমাদের ডিপার্টমেন্টের এত সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ও আমাদের গর্ব স্যার। তোমাকে দেখে আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেছে। আমি জেলা প্রশাসক হওয়ার আগে পুলিশ ছিলাম, তখন অনেক মিশনে যেতাম। আমার সুনাম তুমি বজায় রাখবে আশা করি। প্রিয়াঙ্কা সেলিউট করে আর চোখে কমিশনারের দিকে তাকালো। কত অভিনয় সে করতে পারে। প্রিয়াঙ্কা একটা ফিচেল হাসি দিয়ে বলে, এটা আমার দায়িত্ব স্যার, আমার শরীরটা এখন ভালো লাগছে না, আমি এখন বাড়িতে যাই। অবশ্যই, তোমার শরীরের যে অবস্থা, এখন একটু রেস্ট নেওয়াটাই দরকার। তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও, আমি তোমাকে ছুটি দিলাম। সেখানে এসে উপস্থিত হলেন পূর্বাণী। টিভিতে প্রিয়াঙ্কাকে বিধ্বস্ত অবস্থায় দেখে বাড়িতে থাকতে পারেনি। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরে পূর্বাণী।
কিছুক্ষণে বুঝে উঠতে পারে না। হঠাৎ করেই তার নাকে মা মা একটা গন্ধ ভেসে আসে। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে সেই গন্ধটা অনুভব করে নিজেও মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে পূর্বাণী রেগে বলে, কি অবস্থা হয়েছে তোর? বারবার বারণ করেছি পুলিশের চাকরি ছেড়ে দে, তবুও তুই ছাড়িস না। আমার অবস্থাটা একবার ভাব। মেয়েকে এই অবস্থায় দেখে মায়ের মনটা কেমন ছটফট করতে পারে। সরি মা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমি একবার এই মেয়েদের মুখের দিকে তাকিয়ে দেখো মা। তোমার মতো এদের মায়ের মনটাও তো ছটফট করছিল না? তুমি কি চাও কোনো মায়ের কোল খালি হোক? আমি একজন শহীদ পুলিশ অফিসারের বউ হয়ে এমন কিছু চাইতে পারি না। আমি মন থেকে যতই বলি তুই কাজ ছেড়ে দে, মনে মনে তোর সফলতায় আমি অনেক খুশি হই মা। জেলা প্রশাসক ও কমিশনার এসে পূর্বাণীকে স্যালিউট করে। পূর্বাণীর গর্ববোধ হয় নিজের প্রতি। প্রিয়াঙ্কার শরীর এখন অনেকটা সুস্থ। জানালার পাশে বসে সোমরাজের কথা ভাবছে। আজ সোমরাজের জন্যই সে বেঁচে আছে। দেখা হলে সোমরাজকে একটা ধন্যবাদ দেবে। প্রিয়াঙ্কার মা এর মধ্যে নুডলস তৈরি করে নিয়ে আসে। প্রিয়াঙ্কার হাত ব্যান্ডেজ করে দেওয়ার কারণে প্রিয়াঙ্কার হাত নাড়াতে বারণ করেছে ডাক্তার। তাই পূর্বাণী নিজের হাতে প্রিয়াঙ্কাকে খাইয়ে দিচ্ছে। আজ পাপ্পুর শেষ পরীক্ষা, তাই প্রিয়াঙ্কার কাছে এসে প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। প্রিয়াঙ্কা রাজি হয়ে তৈরি হয়ে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কার পরিচয় সম্পর্কে সবাই জানে, তাই প্রিয়াঙ্কা যেদিন পাপ্পুর স্কুলে যায় সেদিন সবাই পাপ্পুকে আদর করে। তাই আজ প্রিয়াঙ্কার কাছে স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করছে। প্রিয়াঙ্কা বরফ কোলা খাচ্ছে বাম হাত দিয়ে, আর চোখে ঘড়ির দিকে তাকিয়ে পাপ্পুর আসার জন্য অপেক্ষা করছে। পাপ্পু পরীক্ষা শেষ করে বেরিয়ে এলো স্কুলের ভেতর থেকে। ওর কিছু বন্ধুরা এসেছে ওর সাথে। পাপ্পু প্রিয়াঙ্কাকে দেখিয়ে বলে, এই হচ্ছে আমার আপু, একদম নায়িকার মতো দেখতে না? কত কত মেয়েদের বাঁচিয়েছে জানিস? আপু, আমাকেও একটা অটোগ্রাফ দেবে প্লিজ? আমিও বড় হয়ে তোমার মতো সাহসী পুলিশ অফিসার হব। প্রিয়াঙ্কা সাইন দিল পাপ্পুর বন্ধুর হাতে। তারপরে মুচকি হেসে চলে এলো পাপ্পুকে নিয়ে। পাপ্পুকেও একটা বরফ গোলা দিয়ে রিক্সা ভাড়া নিতে যায়। এমন সময় পাপ্পুর চিৎকার শুনতে পেল প্রিয়াঙ্কা। আশেপাশে তাকিয়ে পাপ্পুকে দেখতে পায় না। দেখতে পায় একটা গাড়ির ভেতরে জোর করে ওকে তুলে নিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা চিৎকার করে বলে, স্টপ, গাড়ি থামান, গাড়ি থামান বলছি। পাপ্পুকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? পাপ্পু অনবরত আপু আপু বলে চিৎকার করতে থাকে। প্রিয়াঙ্কা ছুটে যায় গাড়ির পেছনে পেছনে, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার আগেই ফুল স্পিডে গাড়ি চালিয়ে দৃষ্টি অগোচরে চলে গেল। ভাইয়ের দিকে খেয়াল করতে গিয়ে গাড়ির নাম্বারটা খেয়ালই করেনি। চুল টেনে কেঁদে উঠে প্রিয়াঙ্কা। এমন সময় প্রিয়াঙ্কার নাম্বারে কল এলো সোমরাজের। রিসিভ করতেই সোমরাজ বলে, ভাইয়ের চিন্তা করবেন না পিয়া, ও আমার কাছে আদরেই থাকবে যদি আপনি আমার কথা মেনে নেন তবে। কি চাই আপনার? আমার ভাইকে কেন কিডন্যাপ করেছেন? ওর কিছু করবেন না আপনি। আমার ট্রাক ছেড়ে দিন তবে। প্রিয়াঙ্কা খালি হাতে বাড়ি ফিরে আসে। পূর্বাণী পাপ্পুকে দেখতে না পেয়ে কিছুটা চিন্তিত হন, তবে প্রিয়াঙ্কাকে দেখে ভরসা পায়। পূর্বাণী কিছু বলার আগেই প্রিয়াঙ্কা গিয়ে মায়ের কোলে মাথা রাখে। কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াঙ্কা কেঁদে ওঠে। যে মেয়েকে কখনো ভেঙে পড়তে দেখেনি সেই মেয়েকে কাঁদতে দেখে পূর্বাণী ভয় পেয়ে যায়। তবে তা বাইরে প্রকাশ না করে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে পিয়া, কাঁদছিস কেন? মা, তুমি ঠিকই বলছিলে, আমার পুলিশের চাকরিতে জয়েন করা উচিত হয়নি। সন্ত্রাসীদের মনে একটু মায়া নেই, আর স্বার্থের জন্য সব কিছুর বিরুদ্ধে গিয়ে স্বার্থ হাসিল করে নিতে পারে। কি হয়েছে খুলে বল আমাকে। আর পাপ্পু কোথায়? তোর সাথে কেন আসেনি? সোমরাজের পোষা গুন্ডারা পাপ্পুকে তুলে নিয়ে গেছে। আমাকে শর্ত দিয়েছে, আমি ওদের ট্রাক ফিরিয়ে দিলে ওরা পাপ্পুকে ফিরিয়ে দেবে। আমি অনেক খোঁজ নিয়েছি, কিন্তু পাপ্পুকে
কোথায় রাখা হয়েছে তা আমি জানি না মা। ট্রাক ফিরিয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর ট্রাক ফিরিয়ে দিলে আমার চাকরিটাও আর থাকবে না, পাশাপাশি হয়তো আমাকে জরিমানাও দিতে হতে পারে। এই বলেই কেঁদে ওঠে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কথা শুনে পূর্বাণী থমকে গেছে। দুজনই তার সন্তান, এক সন্তানের জন্য এখন অন্য সন্তান বিপদ। নিজেকে শক্ত করে বলে, তুই ট্রাক ফিরিয়ে দিবি না পিয়া। আমি চাই না অপরাধী তোকে দুর্বল ভাবুক। ওরা যদি একবার তোর দুর্বলতা সম্পর্কে জানতে পারে তাহলে বারবার তোর দুর্বল জায়গায় আঘাত করবে। আর পাপ্পু, ওকে কিভাবে বাঁচাবো আমি? আমার ছেলে চাই না, আমি চাই আমার স্বামীর মিশন তুই শেষ কর। পাপ্পু যখন জানতে পারবে তুই ওর জন্য ওর বাবার স্বপ্ন ভেঙেছিস, ছেলেটা তখন নিজেকে অপরাধী ভেবে নেবে। প্রিয়াঙ্কা মায়ের কথায় সায় দিল। প্রিয়াঙ্কা পাপ্পুকে খোঁজার কোনো চেষ্টাই করে না। এভাবে কয়েকদিন কেটে যায়। আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যে পাপ্পু নিজে থেকেই চলে আসে। পূর্বাণী কাঁদতে কাঁদতে পাপ্পুকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কাকে ডাকে। প্রিয়াঙ্কাও পাপ্পুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। প্রিয়াঙ্কার মাথায় এখন অন্য কিছু ঘুরছে, তাই ও ঘরে গিয়ে কল করলো সোমরাজকে। ওর কলটা সাথে সাথেই রিসিভ হলো। সোমরাজ জানতো প্রিয়াঙ্কা তাকে ফোন করবে। কল রিসিভ করেই সোমরাজ বলল, অবশেষে আপনার ফোন পেলাম। আপনি একটা পাষাণ, নিজের ভাই মৃত্যুর মুখে, অথচ আপনি সাহসিকতা দেখিয়ে বেড়াচ্ছেন। একবার আমি আপনার শর্তে রাজি হতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম নিজের দুর্বলতা কখনোই দেখাতে নেই। তবে এত সহজে আপনি পাপ্পুকে মুক্ত করে দেবেন এটা আমি ভাবতে পারিনি। আপনি আমাকে চেনেন, আপনি জানেন আমি আপনার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবো না। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি, আমি এমনি এমনি আমার ট্রাক হাতে পাইনি। কমিশনার নিজে আমার হাতে তুলে দিয়েছে। এবার আপনি নিজের চাকরি বাঁচান। মানে? আপনি বাংলা বোঝেন না? আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষাই বুঝি না, তাই দুঃখিত। অন্য ভাষাতে বোঝাতে পারছি না। রাখছি। বলেই সোমরাজ কলটা কেটে দিল। তারপরে প্রিয়াঙ্কা অধৈর্য হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে থানাতে চলে গেল। সেখানে গিয়ে প্রিয়াঙ্কা বড় একটা ধাক্কা খেল। কমিশনার, জেলা প্রশাসক, আরো কয়েকজন গুণী মানুষ সেইখানে আছেন। প্রিয়াঙ্কা দেখে একটা চিঠি এগিয়ে দেয় কমিশনার। প্রিয়াঙ্কা চিঠিটা পড়ে হতভম্ব হয়ে যায়। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা আশ্চর্যান্বিত হয়ে বলে, এসব কি? আমাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? তুমি সোমরাজকে তার মাদক ভর্তি ট্রাক ফিরিয়ে দিয়েছো, তাই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তোমাকে 1 লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। আদালত থেকে আরো বেশি জরিমানার কথা আদেশ ছিল, কিন্তু আমি অনুরোধ করেছি বলে কিছুটা জরিমানা মকুব করেছে। কি? আমি ট্রাক ছেড়ে দিয়েছি? মিথ্যে কথা। আমি ট্রাক স্যারের হাতে তুলে দিয়েছি। আমি আপনার থেকে ফেরত কখন নিলাম ট্রাক? ভুলে গেছো প্রিয়া? গতকাল রাতে তুমি আমার কাছে চাবি চাইলে, আমি তোমাকে চাবি দিলাম, তারপরে তুমি আমাকে চাবি ফেরত দাওনি। তোমার কাছ থেকে আমরা এরকম কিছু আশা করিনি প্রিয়া। তোমার বাবার কাছে দেশের চেয়ে বড় কিচ্ছু ছিল না। তার মেয়ে হয়ে তুমি দেশকে তুচ্ছতাচ্ছিল্য করছো। যদি তুমি স্যারের মেয়ে আর দেশের জন্য কিছু না করতে, তাহলে আমি তোমার কঠোর শাস্তি আদালতের কাছে দাবি করতাম। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। সব করেছে কমিশনার স্যার। তিনি টাকার বিনিময়ে সোমরাজের সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসাচ্ছেন। তোমাকে কেন কেউ ফাঁসাবে প্রিয়াঙ্কা? আমি সমস্ত প্রমাণ আমার হাতে পেয়ে তারপর এই ডিসিশন নিয়েছি। তুমি তোমার ভাইকে সোমরাজের হাত থেকে বাঁচাতে সোমরাজের শর্তে রাজি হয়েছ। সোমরাজের শর্ত ছিল তুমি যদি তার ট্রাক ফিরিয়ে দাও তবেই সে তোমার ভাইকে ফিরিয়ে দেবে। আমি খবর নিয়ে জেনেছি তোমার ভাই মুক্তি পেয়ে গেছে। এমনকি সোমরাজের গুন্ডারা তোমার ভাইকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। তাও কি এমনি এমনি? নিজের দোষ অন্য কারোর ঘাড়ে চাপিও না। হ্যাঁ, কিন্তু আমি কিছু করিনি স্যার। কমিশনার স্যার সোমরাজের থেকে অনেক টাকা নিয়েছেন। তারা দুজন হাত মিলিয়েছে। আমাকে সোমরাজ 50 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। তাই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ট্রাক ছাড়ার জন্য হুঁশিয়ারিও দিয়েছিল। তবুও আমি ট্রাক ছাড়িনি। তোমার কথা আমি মেনে নিলাম। তোমার বাড়ি আমরা এখন সার্চ করব। চলো। জেলা প্রশাসক, কমিশনার, প্রিয়াঙ্কা ও কয়েকজন পুলিশ অফিসার মিলে প্রিয়াঙ্কার বাড়িতে চলে গেল।
প্রিয়াঙ্কাদের দোতলা বাড়ির সম্পূর্ণ তল্লাশি শুরু করলো তারা। প্রিয়াঙ্কার বিছানার তলা থেকে অনেক টাকা উদ্ধার করা হলো। সেখানে 2টি টাকার ব্যাগ রাখা ছিল। টাকার ব্যাগ দেখে প্রিয়াঙ্কা নিজেও হতভম্ব হয়ে গেল। জেলা প্রশাসক এবার টাকার ব্যাগ দুটো দেখিয়ে প্রিয়াঙ্কাকে বলে, কি যেন বলছিলে তুমি নাকি সোমরাজের থেকে টাকা নাওনি? তাহলে তোমার বিছানার নিচে এত টাকা এলো কোথা থেকে? তুমি জানো না এত টাকা বাড়ির ভেতরে রাখা বেআইনি? প্রিয়াঙ্কার মা পূর্বাণী ও পাপ্পু দাঁড়িয়ে আছে পাশাপাশি। পুলিশেরা এখনো সমস্ত বাড়ি তল্লাশি করে চলেছে। আর কিছু তাদের চোখে ধরা পড়েনি। কমিশনার পূর্বাণীকে উদ্দেশ্য করে বলে, আপনার স্বামী ছিলেন সমস্ত পুলিশদের আদর্শ। তিনি দেশের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছেন, এমনকি শহীদ হয়েছেন। আর আপনার মেয়ে প্রিয়াঙ্কা, সে তারই মেয়ে হয়ে ঘুষ নিয়ে মাফিয়া ট্রাক ছেড়ে দিয়েছে। প্রিয়াঙ্কা এসব কি বলছে? তুই কি সত্যিই ঘুষ নিয়ে ট্রাক ছেড়ে দিয়েছিস? বিশ্বাস করো মা, আমি কোনো টাকা নিইনি। আমি জানিও না তারা কিভাবে ট্রাক ফেরত পেয়েছে। আমি তো এতদিন ভাইকে ছাড়ানোর জন্য ব্যস্ত ছিলাম। আর এই টাকার ব্যাপারেও আমি কিচ্ছু জানি না। তাহলে তোর বিছানার নিচ থেকে এত টাকা কিভাবে বের হলো? এখানে কম করে হলেও 50 লক্ষ টাকা তো হবেই। আমাদের সারা ব্যাংক খাটলেও 20 লক্ষ টাকা হবে না। আপু তুই মিথ্যা কথা কেন বলছিস? যারা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারা বলেছে তুই ট্রাক ফিরিয়ে দেওয়ার পর ওরা আমাকে ছাড়বে। আমাকে ছাড়ার সময় বলে দিয়েছে তুই তাদের ট্রাক ফিরিয়ে দিয়েছিলি। নিজের ছেলের কাছে শুনুন আপনার মেয়ে আসলে কি করেছে। আপনার মেয়েকে আমরা পুলিশের চাকরি থেকে বরখাস্ত করেছি। আজকে বিকেলের ভেতরে পুলিশের সমস্ত কিছু তুমি থানায় জমা দিয়ে আসবে। পূর্বাণী আর নিজেকে শান্ত রাখতে পারে না। প্রকাশ্যে প্রিয়াঙ্কার গালে পর পর কয়েকটা চড় বসিয়ে দেয়। তবুও তিনি ক্ষান্ত হয় না। প্রিয়াঙ্কাকে অনেক মারধর করে বলে, শেষে কিনা এই দিন আমাকে দেখতে হলো। তোর বাবার মৃত্যুর পর সকল পুলিশ অফিসাররা তোর বাবার জানাজায় এসেছিল। আমাকে সবাই অনেক সম্মান দিয়েছিল। আজ তুই আমার সেই সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। পূর্বাণী প্রিয়াঙ্কাকে শাসন করছে। আইনে সবাই চলে গেছে। পূর্বাণী অঝোর ধারায় কেঁদে চলেছে। প্রিয়াঙ্কা ওর মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে একবার বিশ্বাস করে আমার কথাটা একটু শোনো মা। সেদিন অফিসে সোমরাজ আমাকে অনেক টাকার অফার করেছিল। আমি সেই টাকা নিইনি। আমি সেই ঘটনা কমিশনার স্যারকে জানাতে তার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি স্যার সোমরাজের থেকে টাকা নিচ্ছে। আমি তাকে সরাসরি টাকা জমা নিয়ে প্রশ্ন করলে তিনি আমাকে বলে যাতে আমিও এই বয়সে টাকা কামিয়ে নিই। আমি সব জেনে গেছি বলে তিনি প্ল্যান করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। কোনো প্রমাণের ভিত্তিতে আমাকে বরখাস্ত করা হয়েছে তার কিছুই আমি জানি না। না হলে তুমি বলো, পাপ্পু যে কিডন্যাপ হয়েছে তা তুমি আর আমি ছাড়া আর কেউ জানতো? তাহলে কমিশনার বা জেলা প্রশাসক সেটা জানলো কি করে? সোমরাজের সাথে যোগাযোগ না থাকলে তো জানার কথা নয়। পূর্বাণী কিছুক্ষণ ভেবে বুঝতে পারল প্রিয়াঙ্কা মিথ্যে কথা বলছে না। প্রিয়াঙ্কা তার মেয়ে, সে কখনো অন্যায় কোনো কাজ করতেই পারে না। প্রিয়াঙ্কার হাতে হাত রেখে প্রিয়াঙ্কাকে আশ্বাস দিয়ে পূর্বাণী বলে, শান্ত হ। আমি তোকে কথা দিচ্ছি, তোকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার। বিকেলে পূর্বাণী সমস্ত আইনি পোশাক আশাক, লাইসেন্স, রিভলভার সব কিছু নিয়ে কমিশনারের কার্যালয়ে গেল। পূর্বাণী শুধু ভালো একজন গৃহিণী নয়, তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সবার চোখের আড়ালে তিনি কার্যালয়ের সিসিটিভি ফুটেজ চেক করতে গেলেন। কম করে হলেও সমস্ত অফিসে 20টা মতো সিসিটিভি ক্যামেরা রয়েছে। সব ক্যামেরাগুলো মনোযোগ সহকারে দেখেন। অবশেষে তিনি কমিশনারের ঘরে সিসিটিভি ক্যামেরাটা খুঁজে বের করতে পারেন। তারপরে বিগত দিনের ফুটেজ চেক করতে থাকেন। সমস্ত জল্পনা কল্পনা পেরিয়ে তিনি সোমরাজ ও কমিশনারের টাকা দেওয়ার দৃশ্যটা খুঁজে পান। সেই দৃশ্যটা নিজের ফোনে সংগ্রহ করে চলে যান কমিশনারের কেবিনে। দরজা টোকা পড়তে কমিশনার ভেতরে ঢুকতে বলেন পূর্বাণীকে। পূর্বাণী ভেতরে ঢুকে বিশ্রী একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে কমিশনারের দিকে।
এতদিন যে মানুষটাকে সে সম্মান করে এসেছে, আজ তার আসল রূপ জেনে নিজের প্রতি ঘৃণা লাগছে পূর্বাণীর। পূর্বাণী চায় না প্রিয়াঙ্কা আর এই ডিপার্টমেন্টে চাকরি করুক, তাই প্রিয়াঙ্কার যাবতীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়ে বলে, দেশের হয়ে লড়ার জন্য শপথ নিয়ে দেশের দুর্নাম করছেন আপনি। আপনি তো পুলিশ জাতির কলঙ্ক। কি সব যাতা বলছেন আপনি? ঠিকই বলছি, আমি সবটা জেনে গেছি। প্রিয়াঙ্কা আমাকে সব বলে দিয়েছে। আপনাকে দেখে মাঝে মাঝে আমি ভাবি কি দিয়ে তৈরি আপনি। এখনো সময় আছে, সবটা স্বীকার করে নিন। কমিশনার উচ্চ স্বরে হাসি দিয়ে নিজের সমস্ত দোষ প্রকাশ করলেন পূর্বাণীর কাছে। কমিশনারের অগোচরে পূর্বাণী নিজের সেলফোন দিয়ে সমস্ত কিছু রেকর্ড করে নিল। নিজের কাজ সম্পূর্ণ হয়ে গেলে পূর্বাণী বাড়িতে গিয়ে প্রিয়াঙ্কার হাতে প্রমাণ ধরিয়ে দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করে তাকে সব কিছু জানাতে বলেন। প্রিয়াঙ্কা আর দেরি করল না, জেলা প্রশাসকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রিয়াঙ্কা মাকে নিয়ে জেলা প্রশাসকের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে সবে মাত্র। ফাঁকা রাস্তা বলে অতি দ্রুত গাড়ি চালাতে পারছে। হঠাৎ একটা গাড়ি প্রিয়াঙ্কা স্কুটির সামনে এসে থামলে প্রিয়াঙ্কারা কিছুটা সামনের দিকে ঝুঁকে যায়। প্রিয়াঙ্কা স্কুটি থেকে নেমে গাড়ির সামনে যেতেই গাড়ির দরজা খুলে বের হয় সোমরাজ। প্রিয়াঙ্কার মুখোমুখি দাঁড়িয়ে হেলান দেয় গাড়ির সাথে। প্রিয়াঙ্কা একটা ফিচেল হাসি দিয়ে যাওয়ার চেষ্টা করতেই সোমরাজ বলে, আমি আপনার সাথে দেখা করতে এলাম, আর আপনি আমাকে দেখে ভয় পালিয়ে যাচ্ছেন। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর এখন দেখছি আপনি মাফিয়াদের ভয় পান। আই লাইক ইট। জাস্ট শাট আপ। প্রিয়াঙ্কা কখনো কাউকে ভয় পায় না, আপনাকে তো নয়। আর রইল চাকরি থেকে বরখাস্ত, আমি আপনি আর আপনার কমিশনারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছি। এখন আমি জেলা প্রশাসকের কাছে যাচ্ছি, দেখি আপনার কমিশনার আর কতদিন সরকারি চাকরি করতে পারে। একবার প্রমাণ করে নিই, তারপরে জেলের ঘানি যদি না টানিয়েছি, আমার নামও প্রিয়াঙ্কা নয়। আমি একটা কথা ভেবেছি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনাকে বিয়ে করে আমি পুলিশের চাকরিটা আবার ফিরিয়ে দেব। কোনো মেয়ে চায় না তার স্বামী জেলে থানায় থাকুক, আপনিও নিশ্চয়ই চাইবেন না। তাই আপনাকে একটা কঠিন শাস্তি দিতে আমি আপনাকে বিয়ে করব। বলে সোমরাজ প্রিয়াঙ্কার হাত চেপে ধরে। প্রিয়াঙ্কা হাত ছাড়াতে ছাড়াতে চিৎকার করে। আশেপাশে তেমন কেউ নেই যে প্রিয়াঙ্কার সাহায্যের জন্য এগিয়ে আসবে। প্রিয়াঙ্কার মা পিছন থেকে এসে প্রিয়াঙ্কার হাত ছাড়ানোর চেষ্টা করে। পূর্বাণীকে দেখে সোমরাজ পূর্বাণীর পা ছুঁয়ে সালাম করে বলে, শাশুড়ি আম্মা, আমি আপনার মেয়েকে বিয়ে করছি, দোয়া করবেন যাতে আমরা সুখে থাকতে পারি। তোর মতো একটা গুন্ডার হাতে আমি আমার মেয়েকে জীবনেও তুলে দেব না। হাত ছাড় আমার প্রিয়াঙ্কার। সোমরাজ তার সাঙ্গুপাঙ্গুদের ইশারা করলে ওরা গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা আর ওর মাকে আটক করে। তারপরে গাড়ির ভেতরে তোলার চেষ্টা করে। প্রিয়াঙ্কা কোনো রকমে নিজেকে ছাড়াতে পারে। পূর্বাণী নিজের ফোনটা প্রিয়াঙ্কাকে দিয়ে বলে, শোনা মা, আমার চিন্তা তুই করিস না। তুই সোজা জেলা প্রশাসকের কাছে যা। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি যা। আমি কখনোই চাই না আমার মেয়ে মাথা নিচু করে থাকুক। প্রিয়াঙ্কা মায়ের আদেশ পেয়ে স্কুটি নিয়ে চলে গেল জেলা প্রশাসকের বাড়িতে। সোমরাজ অনেকবার প্রিয়াঙ্কাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। গাড়ির সাথে হাত বাড়ি দিয়ে বলে, মেয়েকে বাঁচানোর অনেক ইচ্ছা, তাই না? আজকে খতম করে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব। গাড়িতে তোল। পূর্বাণীকে গাড়িতে তুলে নিয়ে গেল সোমরাজ। নিজের বাড়িতে প্রিয়াঙ্কাকে দেখে অনেকটা চমকে গেলেন জেলা প্রশাসক। তার আশেপাশে তখন অনেক কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছে। তাদের সবাইকে চলে যেতে বলে প্রিয়াঙ্কাকে বসতে বলে। প্রিয়াঙ্কা বসতেই তিনি বলতে শুরু করেন, আমার বাড়িতে তুমি কি করছো? তোমার মতো কোনো অফিসারকে আমি আমার বাড়িতে দেখতে চাই না। তুমি দেশ, সমাজ ও আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য যোগ্য না। স্যার, আপনি তো শুধু একতরফাভাবে কমিশনার স্যারের কথাই শুনলেন। আমারও তো কিছু বলার আছে, আমার আপনাকে কিছু দেখানোর আছে, কিছু শোনানোরও আছে। আমি যে নির্দোষ তার প্রমাণ আমি সাথে করেই নিয়ে এসেছি। বলেই প্রিয়াঙ্কা নিজের স্মার্টফোন বের করে রেকর্ড করা দৃশ্যটা শোনালেন। তারপরে ভিডিওটা অন করলেন। জেলা প্রশাসক এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। অবিলম্বে তিনি ফোন করলেন কমিশনারকে। কমিশনার ফোন তুললেন না।
কি হচ্ছে এসব? যা সাহসিকতা দেখে আমি পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার বানালাম, সে যদি এমন দেশদ্রোহী হয় তাহলে বাকিরা তো তলিয়ে যাবে। তুমি আমার সাথে চলো, আজকে আমি কমিশনারকে বরখাস্ত করব। এখানে আসার সময় সোমরাজ আমার মাকে তুলে নিয়ে গেছে। ও আমাকে জোর করে বিয়ে করতে চায়। এখন আমার মা ওদের হাতে। আমাকে আমার মাকে বাঁচাতে হবে স্যার। তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে জেলা প্রশাসক গাড়িতে চড়ে বসলেন। গন্তব্য ড্রাইভারকে জানাতেই গাড়ি ছুটতে লাগলো শাঁ শাঁ করে। প্রিয়াঙ্কা মাথাটা হেলান দিয়ে একটা নিঃশ্বাস ফেলে আনমনে বলে, এবার তাহলে আমার উপরে দেওয়া বদনামের বোঝা আমার ঘাড় থেকে নামবে। তোমার সাথে ঘটা ঘটনার জন্য আমরা অনেক দুঃখিত প্রিয়াঙ্কা। যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করে এসেছি, সে যে এমন একটা কাজ করতে পারে আমি সত্যিই বুঝতে পারিনি। গাড়ি এসে থামলো সোমরাজের আস্তানার সামনে। প্রিয়াঙ্কা এই আস্তানাটা খুব ভালো করে চেনে। জেলা প্রশাসক বলেছিল প্রিয়াঙ্কাকে কমিশনারের কাছে নিয়ে আসবে, কিন্তু সোমরাজের আস্তানায় নিয়ে আসার জন্য প্রিয়াঙ্কা অনেক হতভম্ব হয়ে যায়। আশেপাশে তাকিয়ে জেলা প্রশাসককে বলে, স্যার এটা তো সোমরাজের আস্তানা, এখানে কমিশনার আসবে কিভাবে? আর কমিশনার স্যার এখানে, সেটা আপনি জানলেন কিভাবে? আমার এক খোঁজর আমাকে জানিয়েছে। ভিতরে চলো। স্যার এত সহজে ভিতরে যাওয়া ঠিক হবে না। আশেপাশে আমাদের জন্য কোনো ফাঁক থাকতে পারে। আমরা আশেপাশে দেখে তারপরে না হয় ভিতরে যাই। তার দরকার নেই, কারণ সোমরাজ বা কমিশনার জানে না যে আমরা এখানে আসব, তাই তেমন কোনো ফাঁদ নেই। বলেই জেলা প্রশাসক সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আশেপাশে অনেক গার্ড থাকলেও তারা কেউ জেলা প্রশাসককে আটকালো না, বরং সম্মান প্রদর্শন করে যাওয়ার জন্য রাস্তা করে দিল। প্রিয়াঙ্কা যেন সব কিছু দেখে একটা শকের ভেতরে আছে। ভীত হয়ে সেও জেলা প্রশাসকের পেছনে পেছনে গেল। 3 তলায় চেয়ারে বসে আছে সোমরাজ ও কমিশনার। জেলা প্রশাসক সেখানে গিয়ে ধমকে বলে, এখানে সব কি হচ্ছে? কমিশনার সাহেব, আপনার কাছ থেকে তো আমরা এমন কিছু আশা করিনি। আপনি একজন পুলিশের উচ্চ কর্মকর্তা হয়ে কিভাবে এমন কাজ করতে পারলেন? পুলিশের শত্রু মাফিয়ার সাথে হাত মিলিয়ে প্রিয়াঙ্কাকে ফাঁসানোর চেষ্টা করলেন। প্রিয়াঙ্কা সেখানে উপস্থিত হয়ে দেখল পূর্বাণী একটা চেয়ারে জড়ো সড়ো হয়ে বসে ভয় কাঁপছে। প্রিয়াঙ্কা ছুটি পূর্বাণীর কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে। মায়ের শরীরের দিকে দেখতে দেখতে বলে, মা, মা তোমার কোথায় লেগেছে? ওরা তোমাকে আঘাত করেনি তো? এর মধ্যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। সোমরাজ টাকার বস্তা জেলা প্রশাসককে দেখিয়ে বলে, যদি চান তবে আপনিও আমাদের দলে আসতে পারবেন। আপনাকে আমি টাকার বিছানা বানিয়ে দেব। আপনার পরবর্তী 10 প্রজন্ম রাত দিন টাকা উড়ালেও তা শেষ হবে না। সত্যি বলছো? হ্যাঁ, তবে একটা শর্তে এই মেয়েটাকে আমার হাতে তুলে দিতে হবে। ওকে বিয়ে করে আমি ওর তেজ কমাবো। জেলা প্রশাসক হেসে সৌমির সাথে হ্যান্ডশেক করে। জেলা প্রশাসকের এমন রূপে প্রিয়াঙ্কা আরো হতভম্ব হয়ে যায়। প্রিয়াঙ্কা বুঝে যায় তিনিও সোমরাজের সাথে যুক্ত। পূর্বাণীকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলে, আমি রাষ্ট্রপতির কাছে যাব। আপনাদের নামে আমি অভিযোগ করব। আপনাদের ধ্বংস না দেখে আমি শান্ত হব না। যদি রাষ্ট্রপতিকে আমি ঘুষ দিয়ে নিজের দলে ডেকে নিই, তবেও কি আপনি ক্ষান্ত হবেন? রাষ্ট্রপতি তিনিও আপনাদের সাথে যুক্ত? না, এটা হতে পারে না। আপনারা মিথ্যে বলে আমাকে দমাতে চাইছেন। সোমরাজ, কমিশনার ও জেলা প্রশাসক 3 জনে হেসে ওঠে। সোমরাজ কল করে কাউকে। রিসিভ হতেই সোমরাজ সালাম বিনিময় বলে, স্যার, আমি সোমরাজ বলছিলাম। শরীর ভালো আছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমার কি খবর সোমরাজ? কতদিন হয়েছে দেখা করো না? সময় হলে একবার এসে আমার সাথে দেখা করে যেও। আজকাল সময় হয়ে ওঠে না, তাই ফোন করে আপনার খবর নিলাম। রাখছি। প্রিয়াঙ্কা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। রাষ্ট্রপতি যেখানে সন্ত্রাসের সাথে যুক্ত, সেখানে দেশের উন্নয়ন অসম্ভব। প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়ে বলে, আমার ভুল হয়ে গেছে। একা একজন নারী হয়ে আমি কখনোই একটা দেশের বিরুদ্ধে যেতে পারবো না। আর বেঁচে থাকতে আমি এই অন্যায় সহ্য করতেও পারবো না। যত দ্রুত সম্ভব আমি এই দেশ ছেড়ে চলে যাব। পূর্বাণীকে নিয়ে প্রিয়াঙ্কা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সোমরাজ গিয়ে ওর পথ আটকায়। ও পকেট থেকে লাইসেন্স বের করে প্রিয়াঙ্কার হাতে দিয়ে দেখতে বলে।
বিরক্তি নিয়ে প্রিয়াঙ্কা সেই লাইসেন্সটা দেখতেই চমকে ওঠে। কার্ডে লেখা আছে এসআই সোমরাজ চৌধুরী, লাইসেন্সে স্পষ্ট সুমিত ছবি। প্রিয়াঙ্কা কাঁপা গলায় অব্যক্ত স্বরে বলে, পুলিশ অফিসার এসআই সোমরাজ চৌধুরী? আপনার সাথে আমাদের অনেক কথা আছে, আন্টিকে নিয়ে বসুন, ধীরে ধীরে সবই জানতে পারবেন। লাইসেন্স নিয়ে সোমরাজ সামনে সোফায় বসে পড়ে। প্রিয়াঙ্কা ওর মাকে নিয়ে বসে। কেউ কিছু বলার আগে পূর্বাণী বলে, ওকে চিনিস না? ওর কথাই আমি তোকে ছোটবেলায় বলতাম। সোমরাজ পুলিশ ডিপার্টমেন্টে তখন ছোট থাকলেও ওর সাহস ছিল অনেক। একটু আগে ও যখন আমাদের রাস্তা আটকে দিয়েছিল তখন আমি ওকে চিনতে পেরেছি। এজন্যই তোকে জেলা প্রশাসকের কাছে যেতে বলেছিলাম। আমরা এতদিন তোমার পরীক্ষা নিয়েছি। সোমরাজ আসলে কোনো মাফিয়া নয়, ও আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। ওর আলমারি ভরা অনেক পুরস্কার। তোমার বাবা ও সোমরাজ একসাথে অনেক মিশনে গিয়েছিল। তোমার বাবার মৃত্যুর পর আমাদের ডিপার্টমেন্টের ওপর নেমে আসে দুর্বিষহ। আমরা অনেক ভাবনা চিন্তা করে সোমরাজকে পুলিশ থেকে মাফিয়া বানিয়ে তুলি। সোমরাজ আসলে কোনো মাফিয়া নয়, মাফিয়া ছদ্মবেশে ও ঢুকে পড়ে মাফিয়া গ্যাংয়ের ভেতর। সেখান থেকে ও আমাদের ইনফরমেশন দিতে থাকে যাতে আমরা নিজেদের দেশের উন্নয়নের কাজ করতে পারি। আমরা তোমাকে পরবর্তী মিশনের জন্য সিলেক্ট করেছি। তোমার বুদ্ধিমত্তা, সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরীক্ষা নিয়েছি। তুমি সেই পরীক্ষায় পাশ করেছো। তুমি প্রমাণ করেছো তুমি তোফাজ্জল চৌধুরীর মেয়ে। কেমন মিশন এটা? আমরা খবর পেয়েছি সিলেটে মাইন পোতা হয়েছে। এই মাইন অনেক শক্তিশালী এবং সন্ত্রাসীরা এই মাইন অনেক দিন আগে বিদেশ থেকে সংগ্রহ করেছে। এই মাইন বিস্ফোরিত হলে সিলেট জেলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই মাইন আমাদের সিলেট জেলা থেকে উদ্ধার করে যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্রে ফেলে দিতে হবে। এতে সমুদ্রের মাছের ক্ষতির সম্ভাবনা আছে মোটামুটি, তবে মানুষকে বাঁচাতে আমাদের এই পদক্ষেপ নিতেই হবে। মাছও আমাদের সম্পদ, কোনোভাবে কি মাইন ধ্বংস করে দেওয়া যায় না? এতে আমাদের সামুদ্রিক সম্পদও রক্ষা পাবে। এটা অনেক শক্তিশালী মাইন। এই মাইন বিদেশ থেকে তৈরি করে দেশে আনা হয়েছে। তাই এই মাইন কিভাবে ধ্বংস হবে তার পদ্ধতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে আমরা শেষ চেষ্টা করব। আমাদের অস্ত্র বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে সিলেট থেকে মাইনটা তুলে নৌ পরিবহনের মাধ্যমে বঙ্গোপসাগরের দিকে নিয়ে যাওয়া হবে। সেই যাত্রাপথে চেষ্টা করা হবে যে সাগরের মাঝামাঝি গিয়ে মাইনটা জলে ফেলে সময় চলে আসবে। এর আগে আমরা আবহাওয়া অফিসের মাধ্যমে খবর ছড়িয়ে দেব কেউ যাতে সেদিকে না যায়। আমরা সবাই একদলে আছি তো? তাহলে হাত মেলাই। প্রিয়াঙ্কা হাত বাড়িয়ে দিল। একে একে সবাই হাত মিলিয়ে নিল। দেশের মানুষের জন্য আবার তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারপরে সেখান থেকে প্রিয়াঙ্কা বিদায় নিয়ে পূর্বাণীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় 12টা বাজে। প্রিয়াঙ্কার চোখে ঘুম নেই। কিছুতেই সে দু চোখের পাতা এক করতে পারছে না। বারবার সোমরাজের কথা তার মনে পড়ছে। প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে নিজের ফোনটা খুঁজল। ফোন কাছাকাছি ছিল বলে সহজেই পেয়ে গেল। কিছু একটা মনে করে সে সোমরাজের নাম্বারে ডায়াল করল। সোমরাজ তখন আগামী মিশনের জন্য রাত জেগে প্রিপারেশন নিচ্ছিল। আচমকা এত রাতে প্রিয়াঙ্কার ফোন পেয়ে কিছুটা চিন্তিত হলো। তারপর রিসিভ করে বলল, হ্যালো প্রিয়াঙ্কা, বাড়ির সব কিছু ঠিকঠাক আছে তো? এত রাতে ফোন করলেন যে? প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারল না তার প্রশ্নের উত্তর কি দেবে সে। সত্যিই তো, সে কেন ফোন করেছিল? প্রিয়াঙ্কা কল বিচ্ছিন্ন করার জন্য বাটন চাপতে যাবে, ঠিক তার আগেই ওপাশ থেকে শুনতে পেল সোমরাজের গলা। একদম ফোন রাখবেন না। আপনি বোধহয় কোনো একটা কারণে ফোন করেছিলেন, সেটা পরিষ্কার বলে তবেই ফোনটা রাখবেন। আমি বয়সে আপনার থেকে অনেক ছোট। আপনি আমার বাবার সময়কার পুলিশ অফিসার। যদিও আপনার বয়সটা অনেকটা কম, তবুও আপনি আমার সিনিয়র। দয়া করে আমাকে তুমি বলুন। আপনি সম্বোধনটা কেমন যেন লাগছে। আপনি আর তুমি সম্বোধনটা ঠিক করার জন্যই কি এত রাতে ফোন করেছো পিয়া? ছেলেটার ভেতরে কোনো একটা অদৃশ্য জাদু আছে। না হলে প্রিয়াঙ্কার মনের কথা সে কিভাবে বুঝে যায়? প্রিয়াঙ্কা আমতা আমতা করে বলে, আসলে আমাদের আগামী মিশনটা কেমন হবে এটা নিয়ে আমি অনেক চিন্তিত। মিশন সম্পর্কে ডিসকাস করার জন্য আমি আপনাকে ফোন করেছিলাম।
আগামীকাল সকালে আমরা চট্টগ্রামে যাচ্ছি সৌরভ চৌধুরীকে আটক করার জন্য। এই ব্যাপারে একটা প্ল্যান তৈরি করছি, কিভাবে কাজ করলে সৌরভ চৌধুরী পালিয়ে যেতে পারবেন না। যদি তোমার সময় হয় কালকে একটু তাড়াতাড়ি দেখা করো, তাহলে তোমাকে সবটা জানিয়ে দেব। এতে আমাদের প্রতিটা পদক্ষেপ আমাদের ফেলতে সহজ হবে। কাজ করছি এখন, রাখি। সেদিন আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। একটা কথা বলুন তো, আপনি জানলেন কিভাবে যে আমি বিপদে পড়েছি? ওরা আমাকে মারার চেষ্টা করছিল। তুমি অনেক বুদ্ধিমত্তা, এটাই আমি ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে বিন্দু মাত্র পরিমাণ বুদ্ধিও বোধহয় তোমার মাথায় নেই। এত বড় একটা মিশনে আমি তোমার মতো একটা বাচ্চা মেয়েকে পাঠিয়ে দেব, যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব আমাকে নিতে হবে। তাই লুকিয়ে লুকিয়ে তোমাকে পর্যবেক্ষণ করছিলাম, আর তোমার বিপদ বুঝে তোমাকে রক্ষা করলাম। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে তোমার সাথে কথা বলছি। বলে সোমরাজ ফোন রেখে দিল। প্রিয়াঙ্কা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুকে হাত দিল। এখনো তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে বিট করছে। কেন জানি সোমরাজের সাথে কথা বলতে আজ ওর খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কা ফোনটা বিছানার পাশে রেখে শুয়ে পড়ল। কালকে সকালে আবার সোমরাজের সাথে মিশনে যেতে হবে। এখনো সোমরাজ আসছে না দেখে প্রিয়াঙ্কা রাস্তার মাঝে দাঁড়িয়ে বারবার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছে। অবশ্য প্রিয়াঙ্কা সময়ের আগেই বাড়ি থেকে বের হয়েছে। এর মধ্যে হাজির হলো সোমরাজ। তার পরনে ফর্মাল ড্রেস, তাকে দেখতে অসাধারণ লাগছে। আজকে তাকে মোটেও মাফিয়াদের মতো লাগছে না। চোখের কালো চশমাটা অসাধারণ লাগছে। প্রিয়াঙ্কা এক দৃষ্টিতে সোমরাজের দিকে তাকিয়ে আছে। সোমরাজ প্রিয়াঙ্কার সামনে এসে তুড়ি বাজিয়ে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? ইশারায় কতবার ডাকলাম। প্রিয়াঙ্কার ধ্যান ভাঙতেই সে দ্রুত চোখ নামিয়ে নেয়। সোমরাজ তা দেখে হাসে। চশমাটা চোখ থেকে একটু নামিয়ে প্রিয়াঙ্কাকে আপাদমস্তক দেখে আবার চশমা পরে নিয়ে বলে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো দিকে হা করে এইভাবে তাকিয়ে থাকবেন না। অন্য দিক থেকে গাড়ি এসে রাস্তায় শেষ করে দিয়ে যাবে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, যেতে যেতে সব বুঝিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। গাড়ির ভেতরে আরো অনেক পুলিশ কর্মী ছিল। সোমরাজ গাড়িতে উঠে বসতে গাড়ি চলতে শুরু করে। গাড়ি এসে থামে সৌরভ চৌধুরীর আস্তানার থেকে অনেকটা দূরে। গাড়ি চলাকালীনই সোমরাজ সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। গাড়ি থামতেই এক এক করে সবাই যার যার নিজের কাজে লেগে যায়। তারপরে ধীর কদমে এগিয়ে যায় আস্তানার দিকে। চারদিক দিয়ে ঘিরে রাখে আস্তানা। সোমরাজের হাতে একটা মাইক্রোফোন। সোমরাজ মাইক্রোফোনে উচ্চস্বরে হুঁশিয়ারি দেয় সৌরভ চৌধুরীকে, সৌরভ চৌধুরী, তোমার আস্তানার চারিদিক থেকে ঘিরে ধরেছে পুলিশ। তাই পালানোর চেষ্টা না করে পুলিশের হাতে আত্মসমর্পণ করো। অযথা কেউ পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করতে বাধ্য হবে। সাথে সাথে চারদিকে হাহাকার ছড়িয়ে গেল। গুন্ডারা যার যার জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু পুলিশের চেয়ে সংখ্যায় গুন্ডারা বেশি থাকার কারণে সন্ত্রাসীরা গুলি ছুটতে থাকে। পুলিশ হওয়ার আগে প্রশিক্ষণের মাধ্যমে মারপিট ও বন্দুক চালানোতে পারদর্শী হতে হয়। তাই খুব সহজেই পুলিশেরা গুন্ডাদের কুপকাত করে ফেলে। গুন্ডাদেরকে গাড়িতে করে থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত থাকে একমাত্র সৌরভ চৌধুরী ও তার দুজন সাঙ্গপাঙ্গ। গোলাগুলির এক পর্যায়ে সৌরভ চৌধুরীর বন্দুকের সব গুলি শেষ হয়ে যায়। তাই প্রকাশ্যে চ্যালেঞ্জ দেয়, যদি সাহস হয় তাহলে বন্দুক নয়, নিজের ক্ষমতা দিয়ে সৌরভ চৌধুরীকে কুপকাত কর। আমিও দেখতে চাই পুলিশ বাহিনীর কত ক্ষমতা। ঠিক আছে। এই বলে বন্দুক ফেলে দিল সোমরাজ। তারপরে আড়াল থেকে বেরিয়ে সৌরভ চৌধুরীর মুখোমুখি এসে দাঁড়ায়। সৌরভ চৌধুরী মাফিয়া কিং সোমরাজকে পুলিশের পোশাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। দ্রুত কণ্ঠে বলে, তুই মাফিয়া সোমরাজ না? তুই পুলিশের পোশাক পরে আমার আস্তানায় কি করছিস? কি ভেবেছিস পুলিশের পোশাক পরলে আমি ভেবে নেব তুই পুলিশ? আমাকে বোকা পেয়েছিস। সৌরভ চৌধুরীকে বোকা বানানো এত সহজ না। নিজের চোখের সামনে সত্যিটা দেখো, যদি তুই অস্বীকার করিস তাহলে এসআই সোমরাজের কিছু যায় আসে না। বিশ্বাস করবি না, ঠিক আছে? তোকে বিশ্বাসও করতে হবে না। যখন থানায় নিয়ে গিয়ে তোকে দুঘা দেব তখন ঠিকই বিশ্বাস করবি।
আমাকে চ্যালেঞ্জ করেছিলি না শক্তি দিয়ে তোকে কাবু করতে? সাহস থাকলে এগিয়ে আক্রমণ কর আমাকে। বুকে আঘাত করে বলে সোমরাজ। তারপরে ঝাঁপিয়ে পড়ে সৌরভের উপর। সৌরভ ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়েছিল একবার, কিন্তু সোমরাজ কেবল পুলিশ প্রশিক্ষণ নিয়েছে, তাই সোমরাজ সৌরভের শক্তির কাছে পেরে উঠল না। সোমরাজকে মেরে আধমোড়া করে মাটিতে ফেলে রাখে সৌরভ। সোমরাজের শরীরের রক্ত গড়িয়ে পড়তে থাকে। সোমরাজ ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তবুও সৌরভ থামে না। সোমরাজকে মারতে মারতে বলে, আমার সাম্রাজ্য তুই ধ্বংস করবি? এত সহজ? তুই পুলিশ নাকি পুলিশের পোশাক পরে এসেছিস তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে আমার উপর তুই ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করছিস, তাই তোকে বাঁচিয়ে রাখবো না। বলেই সৌরভ সোমরাজের বন্দুক নিয়ে সোমরাজকে গুলি করার জন্য প্রস্তুত হয়। ট্রিগারে চাপ দেওয়ার আগে সেখানে এসে হাজির হয় কমিশনার। সৌরভের হাতে গুলি করতেই সৌরভের হাত থেকে বন্দুক পড়ে যায়। সৌরভ ব্যথায় কুঁকড়ে ওঠে। বাকি অফিসাররা গিয়ে সোমরাজকে তোলে। সোমরাজ ঠিকভাবে হাঁটতেই পারছে না। সৌরভ বুঝতে পারে সোমরাজ আসলে একজন পুলিশ, তাই ক্যারাটের কৌশলে কমিশনারের হাত থেকে বন্দুক নিয়ে সোমরাজের মাথা ধরে। হাতের ইশারায় সবাইকে সরে যেতে বলে। সামনে থেকে সরে যাও সবাই, না হলে এক গুলিতে তোমাদের সাম্রাজ্যের মাথার খুলি উড়িয়ে দেব। তাড়াতাড়ি সরো। সবাই পিছিয়ে যাও, নিজেদের বন্দুক সরিয়ে রাখো। বাকি পুলিশরা এগোতে চাইলে কমিশনার তাদেরকে থামিয়ে দেয়। সৌরভ সোমরাজকে নিয়ে পুলিশের সেই গাড়িতে উঠতে চাইছে দেখে প্রিয়াঙ্কা একটা লাথি মারে সৌরভের হাঁটুর পেছনের অংশ। সৌরভ তখন মুখ থুবড়ে পড়ে মাটিতে। প্রিয়াঙ্কা এতক্ষণ গাড়ির নিচে লুকিয়েছিল। প্রিয়াঙ্কা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল এমন কিছু হবে, তাই লুকিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াঙ্কা সৌরভের কাছে গিয়ে ওর হাত দুটো বেঁধে ফেলে, তারপরে ইচ্ছে মতো মারে। প্রিয়াঙ্কার সাথে যুক্ত হয়ে সবাই সৌরভকে মেরে আধমোড়া করে ফেলে। ততক্ষণে একটু সুস্থ অনুভব করে সোমরাজ। ধীর পায়ে গাড়ি থেকে নেমে সৌরভকে বলে, সিলেটে কোন জায়গায় তুই মাইন পুঁতেছিস বল, না হলে তোকে এখানেই শেষ করে ফেলবো। বলবো না শেষ করে ফেল। আমাকে তোরা কেউ কিছু করবি না, সেটা আমি জানি। আমাকে তোরা আইনের হাতে তুলে দিবি। আমাকে যখন শাস্তি পেতেই হবে তো সিলেটবাসীও পাক। সোমরাজ ইচ্ছে মতো মারে সৌরভকে, কিন্তু শত আঘাতের পরেও সৌরভ নিজের মুখ খোলে না। সৌরভ মরে গেলে ঝামেলা হবে, তাই আর কিছু করতে পারে না। সৌরভকে পাঠিয়ে দেয় থানায়। সৌরভ যেতে যেতে বলে, দেশের জন্য এতকাল মাফিয়া সেজেছিলি, এবার কোথায় মাইন পুঁতেছি পারলে খুঁজে বের কর। তোদের কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার ভিতরে যদি তোরা মাইন খুঁজে পাস, ধ্বংস করতে পারবি না। বাই বাই বাই, টাটা। রাগে কটমট করে সৌরভের যাওয়ার দিকে তাকিয়ে থাকে সোমরাজ। ইতিমধ্যে প্রিয়াঙ্কা, কমিশনার ও সোমরাজ বাদে সব পুলিশ চলে গেছে। সোমরাজ ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে দেখে 12টা ছাড়িয়ে গেছে সময়। 2 ঘন্টার ভিতরে মাইনের অবস্থান খুঁজে বের করে মাটি থেকে তুলতে হবে, তারপরে তা গভীর সমুদ্রে ফেলতে হবে বা নিষ্ক্রিয় করে দিতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সোমরাজ বলে, যত দ্রুত সম্ভব আমাদের সৌরভের কক্ষ তল্লাশি করতে হবে। আশা করি সেখানে আমাদের জন্য কোনো না কোনো ক্লু নিশ্চয়ই থাকবে। স্যার, আপনি আবহাওয়া অফিসে খবর দিয়ে বলুন সমুদ্রের ঝড় আসছে, যাতে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আমি বলে দিয়েছি, এতক্ষণে হয়তো নিউজ সম্প্রচার হয়ে গেছে টিভিতে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা আদৌ মাইনের অবস্থান জানতে পারবো কিনা। যদি মাইনের অবস্থান খুঁজে না পাই তবে। এভাবে বলবেন না স্যার, আমাদের মিশন আমরা সম্পূর্ণ করবই, আর যদি না পারি তাহলে সবাইকে দ্রুত সিলেট ছাড়তে বলবো। ততক্ষণ 3 জনে সৌরভের ঘরে পৌঁছে গেছে। সৌরভের ঘরটা এলোমেলো হয়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। 3 জনে মিলে খুঁজতে থাকে। প্রিয়াঙ্কা একটা কাগজ কুড়িয়ে পায় মাটি থেকে। সেই কাগজটা দেখতে দেখতে বলে, দেখুন তো স্যার, এটা কোনো ক্লু হতে পারে কিনা। আমার তো তাই মনে হচ্ছে। এই যে লাল বিন্দুটা দেখতে পাচ্ছ,
এখানে মাইন থাকতে পারে। তোমরা এটা ভালোভাবে দেখো, আমি মাইন নিষ্ক্রিয় কর্মীদের খবর দিচ্ছি। এই বলে কমিশনার ফোন নিয়েই বেরিয়ে গেল খবর পৌঁছতে। সোমরাজের চোখ মুখে খুশি ছড়িয়ে আছে। হুট করে সোমরাজ প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে উত্তেজিত হয়ে বলে, ধন্যবাদ পিয়া, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তুমি কিছুক্ষণ আগেই আমার জীবন বাঁচিয়েছ, এখন আমার দেশের মানুষের জীবন বাঁচাতে চলেছ। তোমার কাছে আমি দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। প্রিয়াঙ্কা লজ্জা পেয়ে মুখটা নত করে রেখেছে। কিছুক্ষণ পর সোমরাজ ওকে ছেড়ে দিয়ে বাইরের দিকে পা ফেলে। ব্যথার কারণে সোমের পা পিছলে যায়। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে সোমরাজকে আঁকড়ে ধরে। এতে বেশ কাছাকাছি হয়ে যায় দুজনেই। চোখে চোখে দীর্ঘক্ষণ কথা বিনিময় হয় দুজনের। ওদের মাঝখানে হঠাৎ করে কমিশনার উপস্থিত হয়। তোমাদের দ্রুত ম্যাপের অবস্থানে পৌঁছাতে হবে। আমি খবর পাঠিয়ে দিয়েছি, মাইন নিষ্ক্রিয় করার কর্মীরা সেখানেই পৌঁছে যাবে। প্রিয়াঙ্কা লজ্জা পেয়ে সোমরাজকে ছেড়ে দেয়। তারপরে তিনজনে যত দ্রুত সম্ভব যায় সেই স্থানে। মাইন নিষ্ক্রিয় কর্মীরা ইতিমধ্যে যত্ন দিয়ে মাইন খোঁজা শুরু করে দিয়েছে। ম্যাপে স্থান সম্পর্কে ধারণা থাকলেও কোথায় পোতা আছে সেই সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই। তাই সবাই খুঁজছে। কিছুক্ষণের ভেতরে সন্ধান পাওয়া যায় মাইনের। তারপর মাটি খুঁড়ে যত্ন করে তোলা হয় মাইন। মাইনটা অনেক গরম হয়ে আছে এবং এর দীর্ঘতা অনেক। একটা গাড়িতে মাইন তুলে নিয়ে যাত্রা শুরু হয়। সময় তখন হাতে মাত্র 1 ঘন্টা। গরম হওয়ার সাথে সাথে মাইনটা আরো ক্ষমতা সংগ্রহ করবে, তারপর বিস্ফোরণ ঘটাবে। গাড়ি থেকে একটা ট্রলারে ওঠানো হলো মাইন। তারপরে অগ্রসর হলো চট্টগ্রামের দিকে। সময় অনবরত ফুরিয়ে আসছে। সম্পূর্ণ সময় কাজ করে চলেছে কর্মীরা। প্রিয়াঙ্কার হঠাৎ কি হলো জানা নেই। সে সোমরাজের দিকে তাকিয়ে আছে। সোমরাজ ট্রলারে পায়চারি করে চলেছে। মাইন নিয়ে সে অনেক চিন্তিত। দেশকে বাঁচাতেই হবে। উদ্বিগ্ন হয়ে বলে, কিছু বুঝতে পারলেন? আদৌ বিপদ সীমার বাইরে অবস্থান করছি। সবাই হাত তুলে ঈশ্বরের কাছে শুকরিয়া আদায় করছে। ওই দ্রুত গতির ট্রলারে করে তারা ফিরে গেল এলাকায়। দেশের মানুষের কাছে ইতিমধ্যে ঘটনাটা ছড়িয়ে পড়েছে। সবাই থানার সামনে দাঁড়িয়ে ওদের জয়ধ্বনি দিচ্ছে। ডিপার্টমেন্টের সবাই তখন থানার সামনে হাজির। পুলিশ বাহিনী ওদের সামনে যেতেই তারা প্রশ্ন করে বসে, স্যার, ইনি তো মাফিয়া সোমরাজ। সে পুলিশের পোশাক আপনাদের সাথে কি করছিল? আর প্রিয়াঙ্কা ম্যাম, তাকে তো আপনি মাদকের ট্রাক ফিরিয়ে দেওয়ার অপরাধে বরখাস্ত করেছিলেন। তাহলে সে আপনাদের সাথে কি করছে? এটা আমাদের পরিকল্পনা ছিল। আমরা সবাইকে দেখেছিলাম যাতে সৌরভ সাবধান না হয়। প্রিয়াঙ্কাও আমাদের মিশনের একটা অংশ। সবাই সোমরাজকে মালা পরিয়ে বরণ করে নেয়। দেশের টিভি চ্যানেলগুলো সোমরাজের অর্জনকে সম্বর্ধনা জানাচ্ছে। দেশের মানুষের জন্য জীবন বিপন্ন করে এতদিন মাফিয়া হয়ে থেকেছেন এসআই সোমরাজ চৌধুরী। তার এই মিশনে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী নিজেও অভিনন্দন জানিয়েছে। অবশেষে আমাদের দেশ শত্রুমুক্ত হলো। সোমরাজ অসুস্থ শরীর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়াঙ্কা পেছন থেকে সোমরাজকে ডাক দিল। প্রিয়াঙ্কার ডাক শুনে সোমরাজ দাঁড়িয়ে যায়। সন্দিহান গলায় বলে, কিছু বলবে? আপনি কি এখনো সন্ত্রাসী সোমরাজ হয়ে থাকবেন নাকি এসআই সোমরাজ? সবাই আমার ছদ্মবেশ জেনে গেছে। তাছাড়া দেশ এখন শত্রুমুক্ত, তাই আমি এখন ঘুরবো ফিরবো। অহেতুক মিথ্যে অভিনয় কেন করব? আপনার যদি কিছু হয়ে যায়, আপনার কেয়ার করার জন্যও তো কাউকে প্রয়োজন। আমি কি সেই কেউ হতে পারি? সোমরাজ চুপ করে থাকে। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে প্রিয়াঙ্কা সোমরাজকে জড়িয়ে ধরে। সোমরাজ জড়িয়ে ধরে প্রিয়াঙ্কাকে।